হ্যালো মেধাবী জনগণ, কি অবস্থা তোমাদের বলো? তো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমাদের যে সিকিউএ 50 আউট অফ 50 যে সিরিজ, তো সেই সিরিজের আজকে আমরা কি বলতো নিউটনিয়ান বলবিদ্যা এই অধ্যায়টি পড়বো। এই নিউটনিয়ান বলবিদ্যা এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবেই আসবে, ঠিক আছে? নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায় নিয়ে প্যারা খায় না এরকম স্টুডেন্ট নাই বললেই চলে, বাট এখান থেকে 4 থেকে 5 ধরনের কোশ্চেন আসে। সবগুলা টাইপের আবার কি বলতো 4-5 প্রকার কোশ্চেন, মানে টোটাল 20 ধরনের কোশ্চেন আসতে পারে, 15-20 ধরনের। সবগুলা টাইপ আমি কভার করব, ঠিক আছে, এই আজকের ক্লাসে। সো ক্লাসটি যারা দেখা শুরু করছো, প্রথমেই যেটা করবা, তোমার নাম আর তোমার কলেজের নামটা একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দেবা, এবং এই ক্লাসটা তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবার সাথেই শেয়ার করবা যদি তোমার ভালো লাগে। আর তোমরা অবশ্যই প্রত্যেকটা ক্লাস দেখার আগে একটা লাইক বাটনে ক্লিক করবা, এতে কি হবে, সবার মাঝে ছড়িয়ে যাবে। পাশাপাশি তোমরা যারা চ্যানেলে একদমই নতুন, পুরো চ্যানেলটি ঘুরে দেখো যে কি পরিমাণ ভিডিও তোমাদের জন্য দিয়ে রাখছি, ঠিক আছে, এবং দিচ্ছি। তো তুমি রেগুলার ক্লাস পেতে একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে কিন্তু অবশ্যই অবশ্যই কি করবো বলো তো, শেয়ার করে দিবা। তো আমরা বেশি কথা বলবো না, ক্লাসটি শুরু করে দিব এখনই। তো ক্লাস শুরু করার আগে একটু খেয়াল করে দেখো যে আমরা এখন কি পড়বো বলতো, নিউটনিয়ান বলবিদ্যা পড়বো। এই নিউটনিয়ান বলবিদ্যা নিয়ে তোমরা সবাই প্যারা খাও, ঠিক আছে? তো প্যারা খাওয়ার কোনো দরকার নাই। তুমি এখান থেকে বললাম যেটা 15-20 ধরনের কোশ্চেন আসবে, সবগুলা কোশ্চেন আমি কি বলতো আজকে সলভ করাবো, ঠিক আছে? তো প্রথমে আমরা যদি দেখি অ্যানালাইসিস দেখার কিছু নাই, এই অধ্যায় থেকে তোমাকে প্রশ্ন আসবেই, মাস্ট, ঠিক আছে? শর্ট সিলেবাসে কোনো কোনো দুইটার সময় আসছে, দুইটা প্রশ্ন আসছে, আর ফুল সিলেবাসে সবসময় একটা করে প্রশ্ন আসবে, ঠিক আছে? এখানে টপিকস সাজেশন দেখো, নিউটনিয়ান বলবিদ্যা কোন কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। সবচেয়ে বেশি প্রশ্ন আসছে হলো তোমার, খেয়াল করে দেখো, সবচেয়ে বেশি প্রশ্ন আসছে কোনটা থেকে বলতো, তোমার এই যে ব্যাংকিং কোণ, ব্যাংকিং কোণটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, এখন পর্যন্ত 28টা প্রশ্ন আসছে। তারপরে তোমার সংঘর্ষ থেকে প্রশ্ন আসছে এখন পর্যন্ত তোমার 16টা, ঠিক আছে? তারপরে তোমার কি বলতো জড়তার ভ্রামক এবং চক্রগতি ব্যাসার্ধ, এই টপিকস গুলোই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে আর একটা টপিকস আছে, সেটা হলো আমাদের টর্ক, মানে কৌণিক গতি, ঠিক আছে? এই প্রথম পার্টটা হলো তোমার কি বলতো নর্মাল, ঠিক আছে? ধরো আমাদের, আর এই সেকেন্ড পার্টটা কি কৌণিক গতি রিলেটেড, তাহলে কৌণিক গতি থেকে 24 আর 14 কত হলো বলতো, 38টা, ঠিক আছে? 38টা প্রশ্ন আসছে, আর এখান থেকে প্রশ্ন আসছে কয়টা বলতো, তোমার 44টার মতো। তার মানে তোমার সমানভাবে গুরুত্বপূর্ণ বলতে পারো। এখানে দেখো 4টা টপিকস লিখছি, এই 4টে টপিক্সের বাইরে এখান থেকে প্রশ্ন আসবে না, ঠিক আছে? নিউটনিয়ান বলবিদ্যা থেকে এই 4টে টপিক্সের বাইরে প্রশ্ন আসবে না। তাহলে এখন আমাদের কি করতে হবে ভাইয়া, আমাদের ধরে ধরে একদম সংঘর্ষ, তারপর তোমার ব্যাংকিং, জড়তার ভ্রামক এবং টর্ক রিলেটেড, কৌণিক গতি রিলেটেড যা যা আছে সবগুলো টপিকস আমরা কি ধরে ধরে শেষ করে ফেলবো, ঠিক আছে? ধরে ধরে শেষ করে ফেলবো। তোমার প্যারা নেওয়ার কোনো দরকার নেই, আবারও বলছি, তোমার প্যারা নেওয়ার কোনো দরকার নেই। একদম আমরা নর্মালি শুরু করব, দেখবা যে 1-1.5 ঘন্টার মধ্যেই কি বলতো এই অধ্যায়ে তুমি বস হয়ে যাবা, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ঠিক আছে? জাস্ট নিজের উপর কনফিডেন্ট রাখতে হবে, কনফিডেন্ট রাখতে হবে। কনফিডেন্ট যদি না থাকে তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তো কার কার কনফিডেন্ট আছে যে না ভাইয়া আমি পারবো, ঠিক আছে? কার কার কনফিডেন্ট আছে তারা সবাই একটু কমেন্টে লেখো ইনশাআল্লাহ ভাইয়া পারবো, ওকে? তো দেখো আমাদের নর্মালি নিউটনের বলের সূত্রগুলো আছে। বলের সূত্র কি বলতো, প্রথম সূত্র, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম গতি চলতে থাকবে। দ্বিতীয় সূত্রটা কি, ভরবেগের সূত্র, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। এগুলো 9-10 থেকে পড়ে আসতেছো না, 9-10 থেকে পড়ে আসতেছো। তারপরে প্রত্যেক ক্রিয়ারই সমানুপাতিক বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা কি থার্ড ল, ঠিক আছে? তো এখানে দেখো এই যে বল, ভর এবং ত্বরণ রিলেটেড সূত্রগুলো যদি আমরা দেখি, তো আমরা শুধু সিকিউ সলভ করতেছি না, সিকিউর পাশাপাশি সূত্রগুলো তোমাদেরকে একটু দেখায় দিচ্ছি যে কোন কোন সূত্র ইউজ করতে হবে, ঠিক আছে? তো তারপর দেখো আমাদের প্রথম যদি আমাদের বল, ভর এবং ত্বরণ রিলেটেড যে সূত্রটা, সেটা কি বলতো, নরমালি ধরো এই বস্তু এম ভরের বস্তু, এই বস্তুটা তুমি কি এফ বল দিলা, বস্তুটা কি হলো বলতো এ ত্বরণ প্রাপ্ত হইলো। তাহলে এইখানে কি হবে বলতো, এফ ইজ ইকুয়াল টু কত, এম এ। এখন ভাইয়া কথা হলো যে তোমার এফ ইজ ইকুয়াল টু এম এ, ভালো কথা। এখন যদি এই বস্তুর উপর ধরো, এই বস্তুর উপর, এম ভরের বস্তুর উপর তুমি এদিক থেকেও কি বলতো 2টা বল দিলা, এদিক থেকে আরো 3টা বল দিলা, বোঝার চেষ্টা করো, এদিক থেকে আর তুমি কি করছো, আরো 3টা বল দিছো। তাহলে এখন খেয়াল করে দেখো এখন কি হবে, একটা বল দিছে এফ ইজ ইকুয়াল টু এম এ, এখন বস্তুর ত্বরণটা, এই বস্তুর ত্বরণটাও তোমার এদিকেই হইছে ধরো। তাহলে এইখানে খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো যে এই যে বল,
এখানে দুইটা, এখানে কি তিনটা, কয়টা বল? 5টা বল ক্রিয়া করতেছে। তখন আমি এফ লিখবো না, তখন আমি কি লিখবো? সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ। ঠিক আছে, সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু কি? এম এ। এখন সামেশন অফ এফ মানে আমার কতটুকু বল ক্রিয়া করতেছে। ঠিক আছে, তাহলে এইটার উপর কতটুকু বল ক্রিয়া করতেছে। তাহলে দেখো, দুইটা বল এদিকে আর তিনটা বল এদিকে, তার মানে এক সাইডের বল ধনাত্মক হলে আর এক সাইডের বল কি ঋণাত্মক হবে, নরমাল বিষয়। তো এই বল, এই বস্তুর উপর 5টা বল ক্রিয়া করলো, অ্যাকচুয়ালি এই 5টা বলের মিলে আমার কি বলতো, যে নিট বল, ওই বলের জন্যই বস্তুটার কি অবস্থানে পরিবর্তন হবে, তাই না? তাহলে এখানে আমার ঘটনা ঘটবে কি? তাহলে আমার কোন বলগুলা প্লাস ধরবো? এখানে 3টে আছে, এজন্য 3টে প্লাস ধরবো না, আমার ত্বরণ যেদিকে সেদিকে বল কি বলতো প্লাস। তাহলে আমরা কি দেব? F1 প্লাস F2 মাইনাস কি বলতো F3 মাইনাস মাইনাস কি F4 মাইনাস F5 ইজ ইকুয়াল টু কি MA। তাহলে মনে রাখবা, এ যেদিকে সেদিকে এফ কি বলতো প্লাস। ঠিক আছে, এফ হলো প্লাস। ওকে, তাহলে এ যেদিকে সেদিকের এফ কি বলতো প্লাস, এটা মনে রাখবা। তারপরে আসো আমাদের এটা নরমাল জিনিস, সংঘর্ষ এবং ভরবেগ। তো ভরবেগ আমরা জানি, ভরবেগ 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 এটাকে আমরা প্রকাশ করি পি দ্বারা, পি ইজ ইকুয়াল টু কি এমভি। এটা কিন্তু ভেক্টর রাশি। ঠিক আছে, এটার একক মাত্রা সবকিছু জানবা। আমাদের তো আর একক মাত্রা ক্লাস আজকে না, আমাদের আজকে সিকিউ সলভিং ক্লাস, সিকিউ ওয়ান শট ক্লাস। তো যার কারণে আমাদের কি বলতো ডিটেলস আমরা বলতেছি না, যার সূত্রগুলো দেখতেছি। তো ভরবেগ, এখন খেয়াল করে দেখো সংঘর্ষ। তো এই যে সংঘর্ষের সময় তোমার কি হয় বলতো, ভরবেগ সংরক্ষণশীল থাকে। ভরবেগ সংরক্ষণশীল মানে কি? সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ কি থাকে বলতো, তোমার ইকুয়াল থাকে। এখন সংঘর্ষ তোমার কি বলতো, সংঘর্ষ তোমার কি দুই ধরনের হয়। ঠিক আছে, কি কি সংঘর্ষ হয়? সংঘর্ষ আছে, এটাকে আমার কয়েকটা স্লাইড লাগবে এটা, তাহলে আমি কয়েকটা স্লাইড করে রাখি। ওকে, তো দেখো সংঘর্ষ, তাহলে সংঘর্ষ আমার কয় ধরনের বলতো? দুই ধরনের সংঘর্ষ আছে। একটা কি বলতো স্থিতিস্থাপক, আর একটা কি অস্থিতিস্থাপক। একটা হলো স্থিতিস্থাপক, আর একটা কি বলতো অস্থিতিস্থাপক। অস্থিতিস্থাপক একটা হলো স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা কি অস্থিতিস্থাপক সংঘর্ষ। এখন স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে দেখো, দুইটার ক্ষেত্রেই তোমার কি হবে বলতো, ভরবেগ কি হবে বলতো সমান। সংঘর্ষের আগের ভরবেগ, সংঘর্ষের পরের ভরবেগ কি সমান। এখানেও কি বলতো, সংঘর্ষের আগের ভরবেগ, সংঘর্ষের পরের ভরবেগ কি বলতো সমান। বাট স্থিতিস্থাপকে আরেকটা জিনিস হবে, সেটা হলো সংঘর্ষের আগের গতিশক্তি আর সংঘর্ষের পরের গতিশক্তি ইকুয়াল হবে। বাট এটাতে কি হবে না বলতো, সংঘর্ষের আগের গতিশক্তি আর সংঘর্ষের পরের গতিশক্তি কি বলতো নট ইকুয়াল, মানে সমান না। ঠিক আছে, তাহলে আমরা কি বলতো সংঘর্ষটা স্থিতিস্থাপক হবে নাকি অস্থিতিস্থাপক হবে, এটার জন্য আমরা কি ভরবেগ বের করলে হবে না, আমার দরকার কি বলতো গতিশক্তি। এখন গতিশক্তির মান বের করতে হবে। যদি গতিশক্তির মান সংঘর্ষের আগে এবং পরে সমান হয় তাহলে স্থিতিস্থাপক, আর যদি সমান না হয় তাহলে কি বলতো অস্থিতিস্থাপক। ঠিক আছে, তাহলে কি অস্থিতিস্থাপক। তারপর দেখো আমাদের সংঘর্ষ, আমাদের কি বলতো, আমাদের সংঘর্ষ কি বলতো একই দিকে হইতে পারে, ভিন্ন দিকে হইতে পারে, একই দিকে হইতে পারে। ধরো একই দিকে হইতে পারে, একই দিকে সংঘর্ষ কি বলতো, এখানে লিখে দিই সংঘর্ষ কি বলতো, একই দিকে সংঘর্ষ, একই দিকে সংঘর্ষ, একই দিকে সংঘর্ষ। আবার কি বলতো বিপরীত দিকে সংঘর্ষ হয়, বিপরীত বা মুখোমুখি সংঘর্ষ, বিপরীত বা মুখোমুখি, বিপরীত বা কি বলতো মুখোমুখি সংঘর্ষ, বিপরীত বা মুখোমুখি মুখোমুখি সংঘর্ষ, বিপরীত বা কি বলতো মুখোমুখি সংঘর্ষ। তো আমাদের মুখোমুখি বানানটা কেমন জানি দেখা যাচ্ছে, আবার লিখে দিই মুখোমুখি, দ্রুত লিখতে গেলে বানানটা মানে কেমন জানি হয়ে যায়, মুখোমুখি সংঘর্ষ। ওকে, তো একই দিকে সংঘর্ষ আর একটা কি বলতো বিপরীত বা মুখোমুখি সংঘর্ষ। এখন যেই সংঘর্ষই হোক না কেন, যদি আমরা একই দিকে সংঘর্ষ দেখি, একই দিকের কথা বলি, একই দিকে, তাহলে সেক্ষেত্রে কি হবে বলতো, এই যে ধরো দুইটা গাড়ি একই দিকে যাচ্ছে, এই গাড়ির ভর কত m1, বেগ কত u1, ভর কত m2, বেগ কত u2, সংঘর্ষ হইল। এখন সংঘর্ষের পরে কি হলো বলতো, তোমার দুইটা ঘটনা ঘটতে পারে। নাম্বার ওয়ান, দুইটা গাড়ি কি বলতো আলাদা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি বিপরীত দিকে হয় তাহলে মাইনাস হবে। তো একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের কি বলতো v1 v2, ভর তো আর আমাকে চেঞ্জ নাই, ভর চেঞ্জ আছে না। আবার কি হইতে পারে বলতো, তোমার এখানে যুক্ত হয়ে যেতে পারে, ধরো তিনটা ঘটনা ঘটতে পারে। এইখানে তোমার কি বলতো এরকম হইতে পারে, এইদিকে যাইতে পারে একটা গাড়ি, এটা এদিকে যাইতে পারে, এদিকে ধরো v1, এদিকে কত বলতো v2,
তাহলে একটু খেয়াল করে দেখো যে আবার কি বলতো তোমার দুইটা কি একসাথে যুক্ত অবস্থায় যায় একটা বেগে, ঠিক আছে, ভর কিন্তু সেমই আছে, সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে ভর তো আর চেঞ্জ হবে না, তাই না? তাহলে বোঝার চেষ্টা করো যে এখানে 1 নাম্বার ঘটনার ক্ষেত্রে কি হবে বলতো, যে m1u1 প্লাস m2u2 সংঘর্ষের আগের ভরবেগ ইজ ইকুয়াল টু, সংঘর্ষের আগের ভরবেগ মানে কি ভরবেগ দুইটা, তাহলে ভরবেগ যোগ হলো, ওখানে কি বলতো তোমার ভরবেগ কত হবে m1v1 প্লাস কত m2v2। 2 নাম্বার ঘটনার ক্ষেত্রে যদি ঘটে, দেখো 2 নাম্বার ঘটনার ক্ষেত্রে কি হয়েছে, সংঘর্ষের পরে কি দুইটা দুই দিকে গেছে, তার মানে কি হবে m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু কি হবে বলতো, ইজ ইকুয়াল টু তোমার এখন কি ঘটনা ঘটবে কি যে m1 মাইনাস v1 প্লাস m2v2, কারণ বিপরীত দিকে হয়েছে। আবার তোমার যদি এরকম হয় যে তোমার একসাথে যাচ্ছে, তাহলে কি হবে m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু কত বলতো v। সো এই সূত্রগুলো আমরা দেখছি জানি, তো আমরা এইভাবে করে ফেলবো। আর স্থিতি বিপরীত দিকে হলে তাহলে আমরা জাস্ট সামনে মাইনাস দিয়ে দিব। ধরো এখানে মনে করো এটা কি ধরো বিপরীত দিকে হইতেছে, তার মানে কি একটা প্লাস ধরলে আর একটা বেগকে কি ধরবা বলতো মাইনাস, দ্যাটস ইট, আর কিচ্ছু না। তারপরে আসো আমাদের কি বলতো স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে তোমাকে 2-3টা সূত্র লিখে দিচ্ছি, এগুলো একটু মনে রাখবা অবশ্যই। এগুলো কি বলতো স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে প্রযোজ্য হবে, ঠিক আছে, স্থিতিস্থাপক সংঘর্ষে হবে, ঠিক আছে, স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য তোমার প্রযোজ্য হবে। হ্যাঁ, স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য তোমার কি বলতো এই সূত্রগুলো প্রযোজ্য হবে। কি কি সূত্র? নাম্বার ওয়ান, ধরো তুমি সংঘর্ষের পরে প্রথম বস্তুর বেগ বের করবা v1, তাহলে কি হবে বলতো m1 মাইনাস m2 ইন্টু কি বলতো u1 প্লাস কত 2m2 u2 বাই কত বলতো m1 প্লাস m2। আবার ধরো সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুর বেগ v2 বের করবা, তাহলে কি হবে m2 মাইনাস m1 ইন্টু কত u2 প্লাস 2m1 u1 বাই কত বলতো বাই হলো m1 প্লাস কত m2। এখন একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, সেই জিনিসটা কি বলতো, সেটা হলো যে এইখানে কি খেয়াল রাখতে হবে, এখানে যেটা খেয়াল রাখতে হবে যদি কোনো কারণে তোমার কি বলতো দ্বিতীয় বস্তুটা স্থির থাকে। হ্যাঁ, ধরো তোমার দ্বিতীয় বস্তু স্থির থাকলে, ধরো একটা বস্তু তুমি আসতেছে একটা বেগে, আর একটা বস্তু স্থির আছে, তো আমি লিখে দিই দ্বিতীয় বস্তু স্থির, তার মানে কি বলতো u2 কি বলতো 0। তাহলে u2 যদি 0 হয় তাহলে এখানে কি হয় বলতো v1 ইজ ইকুয়াল টু কি হবে, তাহলে এই পার্টটা কি 0 হয়ে যাবে, তখন হবে কি m2 মাইনাস m1 বাই কত বলতো আমাদের ধরো m2 প্লাস m1 লিখলাম, সমস্যা নাই, ইন্টু কত বলতো ইন্টু হলো u1। আর v2 জন্য তখন কি হবে, v2 জন্য তোমার u2 0, তার মানে কি এই পার্টটা 0 হয়ে যাবে, তখন আমরা কি লিখবো যে m1 বা 2m1 বাই কত m1 প্লাস m2 ইন্টু কত u1, এভাবে মনে রাখবো, ঠিক আছে, এভাবে আমরা কি বলতো মনে রাখবো। ওকে, তো এই জিনিসটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে। তো এই সূত্রগুলো শুধুমাত্র কি বলতো স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য প্রযোজ্য, ঠিক আছে, অস্থিতিস্থাপক সংঘর্ষ হলে কিন্তু হবে না। তো চলো আমরা বোর্ড কোশ্চেন সলভ করি। দেখো এখানে কি বলছে, এখানে 3টে ঘটনা দেওয়া আছে। কয়টা ঘটনা দেওয়া আছে? 3টে ঘটনা দেওয়া আছে। তো তোমরা আশা করি দেখতে পাচ্ছ, তো 3টে ঘটনা দেওয়া আছে, ঠিক আছে, দেখা যাচ্ছে না স্পষ্ট? হ্যাঁ, স্পষ্টই দেখা যাচ্ছে। ওকে, তো দেখো আমাকে বলছে কি ঘটনা 1A সংঘর্ষের পরে মিলিত বেগ নির্ণয় করো। ঘটনা 1 এর দিকে আমি নজর দেই, এই যে দেখো 5 কেজি 17 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, আবার 6 কেজি 12 মিটার পার সেকেন্ড। দেখো তোমার এটা কিন্তু ঘটনা 1, কিন্তু মুখোমুখি বা বিপরীত দিকে সংঘর্ষ, বুঝছো? তারপরে আমার কি বলতো সংঘর্ষের পরে কি একসাথে যাচ্ছে একটা বেগে, সেটা v1 ধরছে, তাই তো v1 ধরছে না, v1 ধরছে। ওকে, ভালো কথা, ভালো জিনিস। তাহলে v1 বের করতে বলছে, তাহলে আমাকে সংঘর্ষের পরে মিলিত বেগ। তাহলে একটু খেয়াল করে দেখো আমার এখানে কার মান কি, এটা আমি লিখতেছি না, ডিরেক্টলি সূত্র লিখতেছি, ঠিক আছে। দেখো এইখানে আমাদের কি ঘটনা ঘটবে যে m1 u1 প্লাস কত m2 মাইনাস u2। কেন মাইনাস u2 হইলো ভাইয়া? কারণ হলো কি দেখো একটা হলো তোমার কি এই দিকে, আর একটা কি বলতো এই দিকে, তাহলে এই দিকে একটা u1 প্লাস হলে তাহলে এই দিকে কি বলতো মাইনাস u2 না, মাইনাস u2, ঠিক আছে, বেগটা কি হবে মাইনাস হবে, এজন্য এটার সামনে কি বলতো মাইনাস দিছি, এটা কি প্লাস দিছি, ঠিক আছে। তো একটু খেয়াল করে দেখো ইজ ইকুয়াল টু আমার কি হবে বলতো m1 প্লাস m2, যেহেতু মিলিত অবস্থায় যাচ্ছে, মিলিত বস্তুর বেগ v1 ধরছে, আমি v1 ধরলাম, তাহলে v1 আমাকে বের করতে বলছে, তাহলে v1 ইজ ইকুয়াল টু কত হবে
m1u1 মাইনাস m2u2, এই যে প্লাস মাইনাসে মাইনাস, বাই কত m1 প্লাস m2। এখন এইখানে কি কি মান দেওয়া আছে? মান দেওয়া আছে 5 আর কত 17, তাহলে 5 ইন্টু 17 মাইনাস m2 কত 6, 6 ইন্টু 12, তারপরে কত 5 প্লাস 6, 5 প্লাস 6, এটা করলে কত আসবে 1.18 মিটার পার সেকেন্ড। তাহলে আমার প্রথম অঙ্ক কিন্তু শেষ। ঠিক আছে, এটাই আমাদের কি বলতে অ্যান্সার। ওকে, ক্লিয়ার কিনা? ক্লিয়ার, একদম সহজ। তারপরে দেখো আমাকে বলছে কি ঘটনা 2 এর ডি বস্তুর ভর নির্ণয় করো। আরে ডি বস্তু কোনটা? আচ্ছা, এই যে ডি বস্তু মানে দ্বিতীয় বস্তু। ঠিক আছে, সি হলো প্রথমটা আর ডি কি বলতো তোমার দ্বিতীয়টা। ঠিক আছে, আমাকে ডি বস্তুর বেগ, প্রাথমিক বেগ দেওয়া আছে 0, মানে ডি বস্তুটা স্থির আছে, খুব ভালো জিনিস। তাহলে আমাকে ভর নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে m1u1 প্লাস কত m2u2 ইজ ইকুয়াল টু কত, আমার এখানে কি হয়েছে একই দিকে গেছে, তাহলে কত m1v1 প্লাস কত m2v2। খুব ভালো। তাহলে এখন দেখো m1 এর মান কত, m1 এর মান দেওয়া আছে 30 গ্রাম, তাহলে 30 কে আমার এখানে কেজিতে নিতে হবে। ঠিক আছে, 30 কে যদি কেজিতে নাও তাহলে আচ্ছা এই পার্টটা তো 0, এই পার্টটা 0, m1 30 গ্রাম, তাহলে 30 বাই কত 1000, 30 বাই 1000, এটা কাটা 3/100, 3/100 করলে কত আসবে 0.03 কেজি। ওকে, 0.03 কেজি। আচ্ছা, তাহলে এখানে কত হবে 0.03 ইন্টু ইউ1 কত, ইউ1 দেওয়া আছে হলো 10 প্লাস m2 দেওয়া আছে কত, m2 বের করতে বলছে, ইন্টু ইউ2 কত 0, কারণ দেখো এখানে ইউ2 কত বলতো, এটি তো ইউ2 তাই না 0। তারপর আমাদের কি আছে m1 v1, m1 কত 0.03 ইন্টু v1 কত আমাকে দেওয়া আছে হলো 2.5 প্লাস m2 ইন্টু v2 মান দেওয়া আছে কত 9। তাহলে একটু খেয়াল করে দেখো, এটা তোমার 0, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসতে হবে, দেন m2 কে তোমার বের করতে হবে। তাহলে m2 ইজ ইকুয়াল টু কত হবে বলো তো, m2 ইজ ইকুয়াল টু তোমার এটা করলে কত আসে, এখান থেকে করলে ধরো 0.03 ইন্টু 10 মাইনাস 0.03 ইন্টু 2.5 বাই কত 9 দ্বারা ভাগ হয়ে যাবে। এই পার্টটা এই পাশে আসলে মাইনাস, আর এটা তো 0। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, জাস্ট ক্যালকুলেশন করলে m2 এর মান কত আসবে তোমার 0.025 কেজি। তো এটাকে গ্রামে নিলে কত 25 গ্রাম। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। ওকে, ক্লিয়ার, একদম সহজ কিন্তু সংঘর্ষের অঙ্কগুলো একদম সহজ। সংঘর্ষ 9-10 থেকে পড়তেছো, 9-10 যে সংঘর্ষ পড়ছো এখনো সেইটাই। বলছে কি গতিশীল অবস্থায় ডি বস্তুটি মাটির দেয়ালে কতটুকু ঢুকতে পারবে কি পারবে না, বা কতটুকু ঢুকবে। তো আমি ধরলাম মাটির দেয়ালের ভিতরে তোমার এক্স পরিমাণ ঢুকবে, তাহলে আমার কি হবে বলতো, ডাব্লু কৃত কাজ যে কাজ শক্তি উপপাদ্য, এটা 9 কি কল ইসে আছে, কাজ শক্তি ক্ষমতা আছে, কাজ শক্তি উপপাদ্য দিয়ে এটা করতে হবে। হ্যাঁ, উপপাদ্য। তো দেয়ালের ভিতরে কতটুকু ঢুকে, এই ধরনের কোশ্চেন আমরা কি বলতো বেগ থাকলে কাজ শক্তি উপপাদ্য দিয়ে করবো। হ্যাঁ, কাজ শক্তি উপপাদ্য দিয়ে করবো। তাহলে এখানে কাজ শক্তি উপপাদ্য ডাব্লু ইজ ইকুয়াল টু কত বলতো, ডেল ই কে, ডেল ই কে, ডেল ই কে মানে কৃত কাজ ইজ ইকুয়াল টু কি গতিশক্তির পরিবর্তন। তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু কত বলতো, ধরলাম এক্স পরিমাণ ঢুকবে, তাহলে এফ এক্স ইজ ইকুয়াল টু কত, হাফ এম ভি স্কোয়ার মাইনাস কত হাফ এম ইউ স্কোয়ার, গতিশক্তির পরিবর্তন। তাহলে আমাকে এখান থেকে কিন্তু এক্সটা বের করতে হবে, এক্স ইজ ইকুয়াল টু কি হবে, এখান থেকে 1/2 এম কমন যায়, তাহলে কত হয় বলতো ভি স্কোয়ার, তাহলে 2 নিচে দেই, আবার এফ এ পাশে আসলে কি ভাগ, এম কমন গেল, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এভাবে লিখি তাহলে সহজ হবে। বুঝছো, এই যে 1/2 এম কমন, তাহলে এম আছে কমন, আবার এফ কি 2 নিচে কমন আছে, আর এফ এ পাশে এসে কি ভাগ হয়ে গেছে। এখন একটু কি কষ্ট করে কি বলতো মানটা বসিয়ে দিতে হবে। এক্স ইজ ইকুয়াল টু কত, এক্স ইজ ইকুয়াল টু হলো আমাকে কয় নাম্বার ঘটনা বলতো, ডি, ডি বস্তু, এই যে ডি বস্তু। ঠিক আছে, ডি বস্তুর, ডি বস্তুর আমাকে খেয়াল করে দেখো এইটা কি ছিল তার আদি বেগ, আর এটা কি তার কি বলতো শেষ বেগ, মানে
এই দুইটার ক্ষেত্রে যদি আমি হিসাব করি, তাহলে আমাদের কি হবে বলো তো এখানে? এটার ক্ষেত্রে কি হবে বলো? ডি বস্তুর জন্য আমাদের এখানে কি হবে? ডি বস্তুর জন্য এখানে কি হবে বলো? V2, তাহলে বের করো যে এখানে এম, এম কত পাইছি আমি? এম পাইছি হলো 0.025, ডি বস্তু 0.025, ভি কত এখানে 9, তাহলে 9 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার বাই 2 ইন্টু এফ এর মান কত? 20 এফ এর মান হলো তোমাকে দেওয়া আছে, দেখো ওই যে সুন্দর করে নেওয়া আছে, বাধাদানকারী বল কত? 3 নিউটন, তার মানে আমাদের এখানে কত? 3। তো এখানে ক্যালকুলেশন করে দেখো এক্স এর মান বের হয় কত? এখানে ক্যালকুলেশন করলে এক্স এর মান বের হবে ভাইয়া 0.3375 মিটার। তো এটাকে যদি সেন্টিমিটারে লিখি 33 পয়েন্ট কত বলতো 75 মিটার সেন্টিমিটার। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। তার মানে কি দেয়ালের ভিত্তি এতটুকু ঢুকবে। ঠিক আছে, তারপরে কি বলছে? ঘটনা 3 এর প্রতিক্রিয়া বল F2 নির্ণয় করো। F2 কোনটা? এই যে ঘটনা 3 দেখো, ই বস্তু আর এফ বস্তু, ই বস্তু এদিকে যাচ্ছে, এফ বস্তু 0 মানে কি স্থির আছে। তো সংঘর্ষ হওয়ার পরে তোমার কি করছে? ই বস্তু এফ বস্তুকে ধাক্কা দিছে, দুইটা বস্তু ধাক্কা লাগলে কি হবে বলতো? ধাক্কা লাগলে কি একটা আরেকটাকে ধাক্কা দেয় না? তাহলে ই বস্তু এফ বস্তুকে ধাক্কা দিছে মানে বল দিছে কত? F1, দেখো এই যে F1, আর এফ বস্তু ই বস্তুর উপর বল দিছে বা ধাক্কা দিছে কত? F2। তাহলে আমার এই F2 যেটা, এটা কোন বস্তুর বলতো? ই বস্তুর। যেহেতু আমার ঘটনা 3 F2 বের করতে বলছে, তার মানে কি ই বস্তুর বল বের করতে হবে, তাই না? ওকে, ভালো কথা। তাহলে এখানে আমরা কিভাবে বের করব বলো? এখানে বের করতে হবে আমাদের ঘটনা 3 থেকে আমাদের কি বের করতে হবে? যে কতটুকু বল দিছে সেটা আমাদের বের করে ফেলতে হবে। ওকে, ভালো কথা। তাহলে আমরা কিভাবে বের করি? আমাদের এখানে দেখো ভর কি দেওয়া আছে? হ্যাঁ, এই বস্তুর ভর কত আছে? দেখো 0.1 কেজি। তাহলে আমার এখানে F ইজ ইকুয়াল টু কত? এম এ বা এম ভি মাইনাস ইউ বাই কত বলতো? টি। ঠিক আছে, সংঘর্ষের সময়টাও দেওয়া আছে, কত সময় সংঘর্ষ হয়েছে সেটা দেওয়া আছে। তো এম, এম আমাদের কত বলতো? 0.1, ভি, ভি কত? ভি হলো তোমার, আচ্ছা আচ্ছা, এখানেও দেখো এই ভিটা কি দেখো তো এই দিকে না, এই ভিটা কি এই দিকে? ঠিক আছে, এই ভিটা এইদিকে, তার মানে কি বলতো? তোমার মাইনাস কত হবে? 90। কেন মাইনাস 90 হলো বলতো? কারণ হলো এই দিকে আসতেছে, আমার সংঘর্ষ হতেছে এই দিকে, কিন্তু এই দিকে উল্টা দিকে। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত? মাইনাস 90 মিটার পার সেকেন্ড, বুঝছো? মাইনাস ইউ কত আমাদের? ইউ কত দেওয়া আছে? ইউ কত? হ্যাঁ, ইউ কত আছে বলতো? ই বস্তুর ইউ হলো কত? 100। দেখো ই বস্তুর, কিন্তু কারণ F2 কোন বস্তুর উপর ক্রিয়া করতেছে? ই বস্তুর উপর ক্রিয়া করতেছে। তাহলে আমাদের এইটার বেগটা হলো, ই বস্তুর বেগটা হলো এই দিকে ছিল, কিন্তু সংঘর্ষের পরে কি এই দিকে হয়েছে, F2 টা মানে বেগটা এই দিকে হয়েছে, তার মানে কি এটা মাইনাস হবে। তাহলে আমার এখানে কি বলতো? ইউ কত? 100, তাহলে 100। ঠিক আছে, এই মাইনাস আবার এই 100 এর মাইনাস, এটা সূত্রের জন্য মাইনাস তো আছেই, ইউ এর মান কিন্তু প্লাস 100 হয়েছে। তো বাই টির মান কত বলতো? 0.1। তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে এফ এর মান কত আসবে? মাইনাস 190 নিউটন, মাইনাস 190 নিউটন। এই যে F2, F2 এই যে প্রতিক্রিয়া বলের জন্য কি বলতো? মাইনাস আসছে, আর কিছুই না। ঠিক আছে, এটাই आंसर। এখানে মাইনাস জন্য যে তোমার বল মাইনাস তা না, মাইনাস হলো বল কি বলতো? প্রতিক্রিয়া বলের জন্য বা দিকের জন্য। আচ্ছা, এবার আসো ঘটনা 1 ও ঘটনা 3 এর মধ্যে কোনটি স্থিতিস্থাপক সংঘর্ষ ছিল? মানে কোনটা স্থিতিস্থাপক সংঘর্ষ? খেয়াল করে দেখো, ঘটনা 1 এবং ঘটনা 3 এর মধ্যে কোনটা? ঘটনা 1 এবং ঘটনা 3 এর মধ্যে সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে আমরা ঘটনা 1 এর ক্ষেত্রে আসো। ঘটনা, এটা আমার দুইটা স্লাইড লাগবে, তাহলে আমি দুইটা কপি করে নিই। ওকে, ঘটনা, এটা কি ঘটনা 1, ঘটনা 1। ঠিক আছে, তাহলে কি বলতো? আমাদের দুইটা জিনিস, একটা কি সংঘর্ষের আগে, সংঘর্ষের আগে, তাহলে সংঘর্ষের আগে গতিশক্তি বের করব, কারণ স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক এটার জন্য আমার কি বের করা লাগবে? তোমার কি বলতো? তোমার গতিশক্তি বের করতে হবে, খুবই ইম্পর্টেন্ট। তোমার কি বলতো? খুবই খুবই ইম্পর্টেন্ট, এই টাইপের কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। সেটা কি? সংঘর্ষের জন্য, যে সংঘর্ষের প্রকৃতি বের করা,
যে সংঘর্ষটা কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। ওকে, তাহলে আমাদের স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, অর্থাৎ ইলাস্টিক নাকি তোমার ইনইলাস্টিক, তাহলে কোনটা, এটার জন্য তোমাকে বের করতে হবে কি কাইনেটিক এনার্জি বা গতি শক্তি। তাহলে সংঘর্ষের আগের গতি শক্তি EK1 ইজ ইকুয়াল টু কি হাফ m1 u1 স্কয়ার প্লাস কত বলতো হাফ m2 u2 স্কয়ার, তাই না? তাহলে একটু খেয়াল করে দেখো, হাফ আমাকে এটার m1 কত 0.1 ইউ কত বলতো 100, তার মানে 100 স্কয়ার প্লাস হাফ m2 কত 2 ইন্টু 0 স্কয়ার, তার মানে 0 স্কয়ার মানে এটা বাদ। তাহলে এইখানে আমার EK1 আমরা কত পাবো, EK1 পাবো হলো আমরা ঘটনা এক তো, আরে ঘটনা এক বলতেছি আমরা, এখানে 3 দেখতেছি, ঘটনা একের ক্ষেত্রে দেখো, একের ক্ষেত্রে কি বলতো আমাদের, আমরা লিখে ফেলছি মান লিখছি, বলছি ঘটনা এক, কিন্তু আমরা অঙ্ক করতেছি ঘটনা 3, তাহলে হবে না, ঠিক আছে? তো একটু খেয়াল করে দেখো, আবার বলতেছি, ঘটনা 1 ও ঘটনা 3-এর মধ্যে কোনটি স্থিতিস্থাপক সংঘর্ষ ছিল, মানে সংঘর্ষের প্রকৃতি বের করতে বলছে। তোমার এই টাইপের কোশ্চেন তোমার সংঘর্ষের জন্য কি বলতো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ঘটনা একের ক্ষেত্রে দেখো, আমাদের সংঘর্ষের আগের গতিশক্তিটা বের করি, তাহলে আমাদের সংঘর্ষের আগের গতিশক্তি কত, হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। এখন আমরা মানটা বসাবো, হাফ কত ঘটনা একের ক্ষেত্রে দেখো আমাদের m1 কত বলতো, m1 হলো 5 ইন্টু u1 কত বলতো 17 স্কয়ার প্লাস হাফ m2 কত আমাদের বলতো 6 ইন্টু বেগ কত বলতো -12। কেন -12 লিখলাম, কারণ একটা এইদিকে আর একটা ওইদিকে মুখোমুখি, তাহলে একটা প্লাস হলে আর একটা কি মাইনাস, আলটিমেটলি স্কয়ার করলে প্লাসই হবে। সো এইটা করলে তোমার অ্যানসার আসে কত, এটা করলে তোমার 1154.5 জুল। ঠিক আছে, এটা কি বলতো তোমার সংঘর্ষের আগে, এটা কি বলতো সংঘর্ষের আগে। এখন আসো সংঘর্ষের কি বলতো পরে, সংঘর্ষের পরে কি হবে, সংঘর্ষের পরে, তাহলে সংঘর্ষের পরে, তাহলে ঘটনা দেখো সংঘর্ষের পরে কি হবে, EK2 ইজ ইকুয়াল টু কত হাফ, যেহেতু তারা সংঘর্ষের পরে কি মিলিত হয়ে গেছে, তার মানে কি হবে হাফ m1 প্লাস m2 ইন্টু কত v1 স্কয়ার। দেখো আমরা হাফ m1 কত 5 প্লাস 12 ইন্টু v1, আমাদের আগে কিন্তু আমরা v1 বের করছিলাম, দেখছো এই যে v1টা যে বের করলাম প্রথমেই, v1 কত ছিল, এই যে v1 বের করছিলাম 1.18, যদি তোমাকে বের না করো তাহলে কিন্তু বের করে নিতে হবে, তাহলে v1 কত এখানে 1.18, এটা আমরা আগেই বের করছিলাম, ঠিক আছে, আগেই বের করছিলাম, ঠিক আছে, যদি আগে বের না করতাম তাহলে কিন্তু আমরা আগে v1টা বের করে নিতাম। তাহলে এইখানে দেখো EK2 কত আসবে, EK2 আসে কত 7.68 জুল, এটা কত 1154, আর এখানে কত 7.6, তার মানে এখানে EK1 নট ইজ ইকুয়াল টু কত EK2 হওয়ায় ঘটনা 1 এর সংঘর্ষ কি বলতো অস্থিতিস্থাপক, তাহলে ঘটনা 1 এর সংঘর্ষটা কি বলতো অস্থিতিস্থাপক সংঘর্ষ। ওকে, তাহলে ঘটনা 1 পাইলাম। এবার আসো ঘটনা 3, ঘটনা কি বলতো 3, তাহলে ঘটনা 3 এর ক্ষেত্রে বের করতে পারবা না, ঘটনা 3 এর ক্ষেত্রে কি বলতো, তাহলে একই রকম ভাবে সংঘর্ষের আগে তাহলে সংঘর্ষের আগে কি হবে বলতো EK1 ইজ ইকুয়াল টু হাফ m1 u1 স্কয়ার প্লাস কত হাফ m2 u2 স্কয়ার, তাহলে হাফ m1 u1 স্কয়ার প্লাস কত হাফ m2 u2 স্কয়ার, তাহলে হাফ m1 কত 0.1 ইন্টু u1 কত বলতো গণনা 3 এর 100 স্কয়ার প্লাস হাফ m2 কত 2 আর u2 কত 0 স্কয়ার, ইজ কত হবে এখানে বলতো, করলে এখানে আসতেছে কত আমাদের আসতেছে হলো
তোমার 500 জুল 500 জুল 500 জুল, ঠিক আছে। আর সংঘর্ষের পরে কি হবে? সংঘর্ষের পরে তাহলে সংঘর্ষের পরে কি হবে? ইকে টু ইজ ইকুয়াল টু কত? হাফ m1 v1 স্কয়ার প্লাস কত? হাফ m2 v2 স্কয়ার। ওকে, তাহলে হাফ m1 কত আমাদের 0.1 ইন্টু v1 কত দেওয়া আছে আমাদের 90, তাহলে 90 স্কয়ার প্লাস হাফ m2 কত 2 ইন্টু v2 স্কয়ার। v2 মান দেওয়া নাই, তাহলে v2টা আমাকে কি করতে হবে? এখানে বের করতে হবে। তাহলে v2টা বের করলেই আমাদের কিন্তু হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি বলতো v2টা বের করি। v2টা বের করবো কি m1 u1 প্লাস কত m2 u2 ইজ ইকুয়াল টু কত m1 v1 প্লাস কত m2 v2। তাহলে এখান থেকে দেখো এটার মান কত 0, তাহলে এখানে আমাদের কি আসবে বলো তো? আলটিমেটলি v2 ইজ ইকুয়াল টু কত আসবে তোমার? এটার মান যেহেতু 0, কারণ সরি হ্যাঁ এটার মান তো 0, u2 তো 0, হ্যাঁ তাহলে এটা 0 হলে তাহলে আমাদের কি হবে? এটা এই পাশে আসলে কি হবে? m1 u1 মাইনাস কত m1 v1 বাই কত হবে বলো তো আমাদের? m2, কারণ এখানে u2 কি বলো তো 0, u2 কি 0, এখানে সাইড নিয়ে লিখে দিই u2 কত 0। আচ্ছা, এখন এখান থেকে মান বসাও, মান বসাইলে আমার কি v2টা চলে আসবে। v2 এর মান কত আসবে বলো তো? মান বসাইলে v2 এর মান আসবে হলো তোমার এখানে 9.5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। মান বসাইলে কত আসবে? 9.5 মিটার পার সেকেন্ড। একটু মান বসায় নিও, তাহলে এখানে 9.5 তার স্কয়ার। এইখানে আমার ইকে2 কত পাবো? ইকে2 আসে হলো তোমার এখানে 495.25 জুল। এখানে দেখো 500 জুল আর 495 জুল সমান হয়েছে না, তাহলে আমরা কি লিখবো এখানে? যে আবার ইকে1 নট ইজ ইকুয়াল টু কত ইকে2 হওয়ায় ঘটনা 3 এর সংঘর্ষ কি বলতো? অস্থিতিস্থাপক। আশা করি বুঝতে পারছো। তাহলে সংঘর্ষটা কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক? কোনোটা কি স্থিতিস্থাপক সংঘর্ষ ছিল না, তাহলে এখন নিজে লিখবা। তাহলে সুতরাং ঘটনা 1 ও ঘটনা 3 এর কোনো সংঘর্ষই কি বলতো স্থিতিস্থাপক ছিল না। প্রশ্ন কিভাবে আছে সেই আলোকে কিন্তু লাস্টে কিন্তু কনক্লুশন দিতে হবে। তুমি এখন কি বলতো দেখলা এটাও অস্থিতিস্থাপক ওটাও অস্থিতিস্থাপক, কিন্তু তোমাকে বলছে কোনোটি কি স্থিতিস্থাপক ছিল, তাহলে তোমাকে কি লিখতে হবে? লাস্টে লিখবা যে সুতরাং ঘটনা 1 ও ঘটনা 3 এর মধ্যে কোনোটি স্থিতিস্থাপক সংঘর্ষ ছিল না। ওকে, কনক্লুশনটা কিন্তু সুন্দর করে লিখতে হবে। তারপরে আসো আমাদের কি বলছে? ব্যাংকিং। তো ব্যাংকিং এর ক্ষেত্রে ভাইয়া আমরা নরমাল জিনিস জানি যে ব্যাংকিং কি তোমার রাস্তা যখন বাঁক নাও তখন কি বলতো রাস্তার এক পাশ থেকে আর এক পাশ কি বলতো আমাদের উঁচু থাকে, এক পাশ থেকে আর এক পাশ কি বলতো উঁচু থাকে। কতটুকু উঁচু? এইচ। তাহলে দেখো এই যে তোমার রাস্তা থাকার কথা ছিল এরকম, ঠিক আছে, কিন্তু থাকে কি এই বরাবর, ধরো এ বি সি। আমার রাস্তা থাকার কথা ছিল এ বি বরাবর, কিন্তু না, রাস্তা কি তোমার ঢালু থাকে। তাহলে নতুন প্রস্থ কোনটা হলো? এক্স হলো। এই এক্স কি আমার রাস্তার কি বলতো প্রস্থ। এইখানে যে পরিমাণ কোণ উৎপন্ন করে সেটা আমার কি বলতো ব্যাংকিং কোণ। তাহলে এইখান থেকে আমরা কি পাই? এখান থেকে পাই হলো সাইন থিটা ইজ ইকুয়াল টু কি বলতো এইচ বাই এক্স, ঠিক আছে, লম্ব বাই কত অতিভুজ। দেন আবার আমাদের কি বলতো তুমি যখন এই যে রাস্তা চালাও, ঠিক আছে, তুমি কত কোণে হেলে যাও, হেলে যাওয়ার কোণ যদি হয় থিটা, তাহলে সেক্ষেত্রে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি বলতো ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই কত আর জি, ঠিক আছে। যখন তুমি কি হেলে যাচ্ছ, ধরো এটা রাস্তা এরকম ভাবে না চালাতে তুমি কি বলতো এরকম ভাবে চালাইতেছো, ঠিক আছে, এরকম ভাবে চালাইতেছো, হ্যাঁ এরকম ভাবে চালাইতেছো, তখন আমাদের এই যে হেলে যাওয়ার যে কোণটা, ঠিক আছে, তখন আমরা ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি লিখি ভি স্কয়ার বাই আর জি। এবং থিটা ক্ষুদ্র হলে ভি কিন্তু এখানে কিন্তু সর্বোচ্চ নিরাপদে বাঁক মারবে, ভি ম্যাক্স বলতে পারো এটাকে। ক্ষুদ্র হলে আমার কি হয় বলতো ট্যান থিটা আর সাইন থিটার মান সেম, ধরো ট্যান 3 ডিগ্রি সাইন 3 ডিগ্রির মান দেখো সেম হয়, তখন আমরা কি পাবো? ট্যান থিটা মানে কি ভি স্কয়ার বাই আর জি ইজ ইকুয়াল টু কত এইচ বাই এক্স। এই লাইনটাও মনে রাখবা,
এখান থেকেও কি ভি বের করা লাগতে পারে। ভি কি জিনিস? এই ভি হলো এখানে কি বলতো সর্বোচ্চ নিরাপদে বাঁক নেওয়ার বেগ, বাঁক নেওয়ার বেগ, সর্বোচ্চ নিরাপদে বাঁক নেওয়ার বেগ, সেটা কি বলতো ভি। এইখানে দেখো এই ট্যান থিটা পাইছো, তাহলে এইখান থেকে দেখো আমরা কি লিখতে পারি ভি। ভি মানে ভি ম্যাক্স, ধরো সর্বোচ্চ নিরাপদে বাঁক কত বলতো রুট ওভার কত ট্যান থিটা আর জি। ঠিক আছে, আবার আমার যদি অনেক সময় ঘর্ষণ সহগ থাকে, ঘর্ষণ গুণাঙ্ক, তখন ট্যান থিটা মানে কি লেখা যায় মিউ, মিউ আর জি। ঠিক আছে, ভি ম্যাক্স, এটাও কিন্তু মনে রাখবা। ঠিক আছে, ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু মিউ আর জি, আবার ট্যান থিটা আর জি। আবার এখান থেকেও কিন্তু ভি বের করা যায়। এখান থেকে ভি বের করলে কত হয় বলতো, ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু কত রুট ওভার কত বলতো এ আর জি এইচ বাই কত এক্স, আর জি এইচ বাই কত এক্স। সো ভি আমাকে মানের উপর নির্ভর করবে কোনটা দ্বারা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এই সূত্রগুলো দিয়েই তোমার কি বলতো এত পরিমাণ কোশ্চেন আসছে, এত পরিমাণ কোশ্চেন আসছে হিসাব ছাড়া। সত্যি কথা, প্রচুর পরিমাণ কোশ্চেন আসছে, প্রচুর পরিমাণ। এইখানে একটু খেয়াল করে দেখো, ধরো তোমার এই যে এটা কি বলতো ঢালু রাস্তা। ঠিক আছে, এটা কি বলতো ঢালু রাস্তা। হ্যাঁ, এই কোণটা আমাদের কি বলতো থিটা। তাহলে এইখানে একটা জিনিস তোমাদের একটা সুন্দর একটা কনসেপ্ট বুঝাই দেই, কাজে লাগবে। তো ধরো তোমার কি বলতো তোমার এই বরাবর কি বলতো নরমালি আমরা এইভাবে চালাই, কিন্তু রাস্তা ঢালু হওয়ার কারণে আমরা কি বলতো হেলে যাই। তাহলে কিভাবে হেলে যাচ্ছি বলতো, আমাদের এই পরিমাণ হেলে যাচ্ছি। এই যে এই কোণটা আর এই কোণটা তোমার কি হবে বলতো, তোমার সেম হবে জ্যামিতিক অনুযায়ী। তো এইখানে দেখো এই বরাবর তোমার কি আছে বলতো, নিচের দিকে কি খাড়া এমজি না, তাহলে উপরের দিকে তোমার কি হবে বলতো আর, আর ইজ ইকুয়াল টু কি হবে বলতো, আর ইজ ইকুয়াল টু না সরি সরি হ্যাঁ, আর ইজ ইকুয়াল টু এটা যদি থিটা হয়, এটা তো এমজি, তাহলে এই বরাবর কি হবে বলতো, এটার উপাংশ এমজি কস থিটা, যেটাকে আমরা কি বলি বলতো এমজি কস থিটা, এই বরাবর। ঠিক আছে, তারপরে আসো আমাদের প্রতিক্রিয়া বল, না উপরে দিকে এমজি হবে কিন্তু এই বরাবর হবে কি আর এমজি কস থিটা। তাহলে এই বরাবর আমাদের কি প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল তোমার কি হবে এমজি কস থিটা। আর এইটার তোমার কি বলতো কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল থাকে, যেটা আমার কি বলতো তোমার তোমার এমজি সাইন থিটার সমান। ঠিক আছে, তো এটা আমাদের কাজে লাগবে। যাই হোক, আমাদের একাডেমিকে পড়লে আমরা আরো চিত্র আঁকা আরো সুন্দর করে বোঝাইতাম, যেহেতু আমরা সিকিউ সলভ করবো, সিকিউ সলভ করতে গিয়ে আমাদের যেটা যেটা লাগবে আমরা সেটা সেটা শিখে ফেলবো। ঠিক আছে, তো আসো আমাদের কি বলছে, একটি গ্রামে একটি সমতল রাস্তা, সমতল ব্যাংকিংহীন, সমতল ব্যাংকিংহীন রাস্তার সমান্তরাল ভাবে একটি রেল লাইন গিয়েছে, যার দুটি রেল লাইনের মধ্যবর্তী দূরত্ব হলো এটা। এই যে রেল লাইনের ক্ষেত্রে দুইটা রেল লাইনের মধ্যবর্তী দূরত্বই আমার কি বলতো, এখানে দুটো রেল লাইনের মধ্যবর্তী দূরত্বই আমার কি বলতো এক্স, মানে প্রস্থ। আর উচ্চতার পার্থক্য দেওয়া আছে, এটা হলো এইচ, বাঁকের ব্যাসার্ধ আর দেওয়া আছে, ঘর্ষণ সহগ মিউ দেওয়া আছে। ঠিক আছে, এবং লেখা আছে কি বলতো একটা সতর্কীকরণের যে প্লেট থাকে না সাইডে, যে সর্বোচ্চ গতিসীমা, সেখানে কি 20 কিলোমিটার পার আওয়ার লেখা আছে। ওকে, ভালো। আমাকে বলছে কি রেল লাইনটির ব্যাংকিং কোণ কত, তাই আমাদের সাইন থিটা ইজ ইকুয়াল টু, দেখো এখানে কি সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি এইচ বাই কত এক্স, এইচ বাই কত এক্স। তাহলে আমাদের থিটা ইজ ইকুয়াল টু কত সাইন ইনভার্স এইচ বাই এক্স। তাহলে দেখো সাইন ইনভার্স, এখানে এইচ এর মান দেওয়া আছে কত 11.737 সেন্টিমিটার। তাহলে এটাকে আমার কি করতে হবে মিটারে নিতে হবে। তাহলে এইচ ইজ ইকুয়াল টু যদি তোমার কি হয় 37 সেন্টিমিটার হয়, তাহলে 100 দ্বারা ভাগ করলে কি হবে 0.1137 মিটার, তাই না, 0.1137 মিটার। তাহলে আমাদের কি হবে 0.1137 বাই এক্স এর মান কিন্তু 1.3 মিটারই দেওয়া আছে। তাহলে এটা করো, দেখো কোণ আসবে কত বলতো, এখানে কোণ আসবে তোমার কত 5.02 ডিগ্রি। তাহলে ব্যাংকিং কোণ থিটা ইজ ইকুয়াল টু কত বলতো, এখানে তুমি পাইলা এটা অ্যান্সার, সেটা কি বলতো 5.02 ডিগ্রি। ওকে, ব্যাংকিং কোণ বের করতে বলছে। পরেরটা দেখো সেম উদ্দীপক রাখছি, আমার কি বলছে সাইকেল আরোহী 18 কিলোমিটার পার আওয়ার বেগে হেলে সাইকেল সমতল রাস্তায় চালিয়ে বাঁক অতিক্রম করলে সে কত কোণে হেলে চালিস। তাহলে হেলে চালানোর বেগ কোণ, সেটা আমার কি বলতো ট্যান থিটা। ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত ভি স্কয়ার বাই কত আর জি, দেখবে মান দেওয়া আছে সব মান। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত ট্যান ইনভার্স ভি স্কয়ার, কত বেগে যাচ্ছে বলতো সে 18 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে 18 কিলোমিটার পার আওয়ারকে আমার কি করতে হবে বলতো, তোমার কি করতে হবে
মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাহলে মিটার পার সেকেন্ডে নিলে কি আসবে 5, ভি 18 কিলোমিটার পার আওয়ার ইজ ইকুয়াল টু কত তোমার 3.6 দ্বারা ভাগ করলে আমরা পাওয়া যায় 5 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে 5/r এর মান কত দেওয়া আছে এখানে 30, জির মান কত 9.8। তাহলে করে দেখো, এটার অ্যান্সার আসবে কত বলতো 4.86 ডিগ্রি। এটা হলো আমার কি বলতো তোমার হেলে যাওয়ার কোণ। ওকে, তারপরে আসো, তারপর আসো হুম এইবার আবার দেখো, এইবার আবার দেখো যে আমাদের ঘটনা ঘটতেছে কি, ঘটনা যেটা ঘটতেছে সেটা হলো যে রেলের একটি বগির ভর 6300 কেজি হলে বগির উপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল কত। প্রতিক্রিয়া বল চাইছে তোমার, এই যে যেটা বললাম আর কি, এটা থিটা, তার মানে হেলে যাচ্ছে, তাহলে হেলে গেলে তার প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল কোনটা এটা না, তাহলে প্রতিক্রিয়া বল যদি এটা হয় তাহলে এবার আবার কি এমজি আছে, তাহলে এটাও কি বলতো থিটা হবে, এটা থিটা হলে এটাও থিটা এবং এটাও কিন্তু থিটা। ঠিক আছে, তাহলে এই আর, তাহলে আর ইজ ইকুয়াল টু এবার আবার কি হবে এমজি কস থিটা, তার মানে আর ইজ ইকুয়াল টু প্রতিক্রিয়া বল, তাহলে প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল আর ইজ ইকুয়াল টু কি বলতো আলটিমেটলি এমজি কস থিটা। আর ইজ ইকুয়াল টু কত এমজি কস থিটা, আমরা হেলানো তলে জানি, আমরা হেলানো তলে কি হয় বলতো, হেলানো তল বা বাঁকা তলে আমাদের কি বলতো প্রতিক্রিয়া বল আর ইজ ইকুয়াল টু কত এমজি কস থিটা। তাহলে আমাদের এম দেওয়া আছে মনে হয় নাকি, এম দেওয়া আছে এম জি কস থিটা। আচ্ছা ওই যে এম এর মান কোশ্চেনে দেওয়া আছে 6330, জির মান কত 9.8 ইন্টু কস, এইখানে দেখো এই কোণটা আমাদের কি ব্যাংকিং কোণ না, এই কোণটা তো ব্যাংকিং কোণ, তাহলে ব্যাংকিং কোণ আমরা কত পাইলাম 5.02, তাহলে কত 5.02 ডিগ্রি। ঠিক আছে, মান বসিয়ে দাও, দেখো কত আসে, মান বসাও দেখো কত আসে 6227। আচ্ছা আচ্ছা, আর ইজ ইকুয়াল টু এম জি কস থিটা। আচ্ছা এখানে এইটা না, এইটা না, ঠিক আছে, এখানে আমাদের যেটা হবে এটা প্রতিক্রিয়া বল আর, ওকে, তার মানে আর ইজ ইকুয়াল টু এম জি কস থিটা যদি দেই, আর ইজ ইকুয়াল টু এম জি আর কস থিটা ইজ ইকুয়াল টু এম জি। আচ্ছা ভালো কথা, ওকে ওকে ওকে, প্রতিক্রিয়া বল চাইছে। আচ্ছা এটা তো আমাদের এই কার্ভ, রেলের একটি বগির ভর এত কেজি হলে বগির উপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া বলের মান কত। এইখানে একটু ঝামেলা, সেটা হলো যে এইটা যদি আমাদের প্রতিক্রিয়া বল হয় আর, তাহলে কোন দিকে বের প্রতিক্রিয়া বল, রেলের একটি বগির উপর ভর এত হলে বগির উপর উপরে প্রতিক্রিয়া বল, তাহলে বগির উপরে প্রতিক্রিয়া বল যদি হয় তাহলে এই বরাবর হবে কি আর কস থিটা। ওকে, আর কস থিটা। ওকে, তো ব্যাংকিং এর ক্ষেত্রে যে জিনিসটা আছে এটা তো একটা বস্তু না, ট্রেন, বগি আছে, একটু দাঁড়াও, তাহলে আর এই বরাবর এমজি, তাহলে আর কস থিটা ইজ আর ইজ ইকুয়াল টু কত এমজি কস থিটা। তো যেহেতু আমরা এটা নিচ্ছি, আর cos থিটা আর ইজ ইকুয়াল টু আর cos থিটা ইজ ইকুয়াল টু mg। এইখানে যেটা হবে সেটা হলো, একটু দাঁড়াও দেখি, দেখি এটা কিভাবে, একটু দেখি, হ্যাঁ একটু, আর cos থিটা ইজ ইকুয়াল টু mg, একটা মিনিট সময় দাও তো দেখে নিই, মানে একটু কনফিউশন লাগতেছে তো, তো দেখে নিই দেখে নিই। ওকে, আর sin থিটা আর cos থিটা ইজ ইকুয়াল টু w, আর হলে আর cos থিটা,
ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এইখানে যেটা হবে এটা এইভাবে করতে হবে। হ্যাঁ, এই যে এইজন্য খটকা লাগতেছিল। ঠিক আছে? তো আমাদের মূলত আর আমরা বের করব, ঠিক আছে? কিন্তু আর আমরা বের করব কোনটা ধরে বলো তো? এই যে আমাদের r cos θ = mg, এই বরাবর ধরে বের করে ফেলবো। ঠিক আছে? এই বরাবর ধরে বের করব। তাহলে এখানে আমাদের প্রতিক্রিয়া বল যদি আমরা বের করি, দেখো এই যে উপরের দিকে বল, আবার এইটা কিন্তু তোমার কি আছে বলো তো? তোমার তোমার এই বরাবর, এই r cos θ হলে এই বরাবর কি আছে বলো তো? r sin θ আছে কিন্তু। ঠিক আছে? তখন তোমার কেন্দ্রমুখী বল ইজ ইকুয়াল টু কি? আর sin θ হয়ে যায়। হ্যাঁ, কেন্দ্রমুখী বল ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে তখন বলো তো? আর sin θ হয়ে যাবে। ঠিক আছে? তো এখন আমার দরকার প্রতিক্রিয়া বল, যার কারণে এখানে কি হবে? r cos θ ইজ ইকুয়াল টু কি? mg, মানে উপরের বল ইজ ইকুয়াল টু কি? তোমার এদিকের বল। ঠিক আছে? উপরের বল ইজ ইকুয়াল টু কি বলতো? তোমার এদিকের বল। তো এইখানে তোমার কি বলতো? এইখান থেকে তোমাকে r টা বের করতে হবে। r ইজ ইকুয়াল টু কত? mg বাই কত বলতো? cos θ। বুঝছো? উপরের বল যে r cos θ ইজ ইকুয়াল টু কি বলতো? খাড়া নিচের দিকের বল mg। ঠিক আছে? তোমাকে এই প্রতিক্রিয়া বলের উপাংশ যেটা, এটা দিয়ে তোমাকে বের করতে হবে r। তাহলে এই যে mg কত? 6330 বাই কত বলতো আমাদের? ইনটু কত? 9.8 বাই হলো cos θ। cos কত বলতো? cos আমাদের পাইছিলাম কত? 5.02 5.02 ডিগ্রি। এখন তুমি বের করো, দেখো কত চলে আসবে। আসবে হলো তোমার এখানে কত আসে? 62272 62272.87 নিউটন। এটা বুঝছো? বুঝছো বিষয়টা? যখন প্রতিক্রিয়া বল বের করতে বলবে, ঠিক আছে, ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল বের করতে বলবে, তখন আমরা কি করবো বলতো? এই r cos θ = কি? mg। আর তোমার কি আছে বলতো? r sin θ। ঠিক আছে? আর কি আছে বলতো? তোমার এই দিক বরাবর কি আছে বলতো? তোমার r sin θ, মানে কেন্দ্রমুখী বল। তখন এই fc = কি বলতো? r sin θ। ঠিক আছে? এই বরাবর কি r cos θ, তাহলে এটার অবিলম্ব বরাবর কি বলতো? sin θ। তার মানে fc ওইটা হলো তোমার কি? r এর কি বলতো? sin θ। তো এই বরাবর কি বলতো? r এর sin θ। আর এটা মূলত তোমার কি বলতো? কেন্দ্রমুখী বল। ঠিক আছে? তো এই কেন্দ্রমুখী বল তোমার কি বলতো? তোমার এটার সমান। ওকে? অর্থাৎ mv²/r। আচ্ছা, তারপরেরটা দেখো কি বলছে? কোন সাইকেল আরোহী না হেলে রাস্তা পার করতে চাইতেছে, মানে সে তুমি মোড় নিবা কিন্তু হেলবা না। তাহলে এখানে আমার সম্পর্ক, তাহলে সে সর্বোচ্চ কত বেগে সাইকেল মানে কত বেগে সাইকেল বাঁকে চালাতে পারবে, কত সর্বোচ্চ কত বেগে? ভি ম্যাক্স চাইছে। তাহলে এই যে তোমার না হেলে রাস্তা পারাপার করতে চাইলে, তাহলে এখানে দেখো ঘর্ষণ সহগ দেওয়া আছে না? তাহলে ঘর্ষণ সহগের সাথে আমরা সম্পর্ক দিয়ে অঙ্কটা করে ফেলবো। ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু কত? √ কত? মিউ আর জি। তাহলে মিউ আর জি, মিউ এর মান কত? 0.1। আর এর মান কত বলো? তোমাকে দেওয়া আছে 30, জির মান কত? 9.8। তাহলে এখানে দেখো করে দাও, ভি ম্যাক্স করে দাও। তাহলে ভি ম্যাক্স করলে কত আসে এখানে? 5.422। সর্বোচ্চ তুমি যদি তুমি বাঁকা না হেলে তুমি কি চালাইতে চাও, মোড়ে যদি না হেলে যাও, তাহলে তুমি সর্বোচ্চ এই অঙ্কের জন্য এত মিটার/সেকেন্ড থেকে চালাইতে পারবা। ঠিক আছে? তারপরে আমাকে বলছে কি? সতর্কীকরণ প্লেটে উল্লেখিত গতিসীমার যথাযথ যাচাই করো। আচ্ছা, এখানে কত দেওয়া আছে গতিসীমা? এখানে লেখা ছিল কত? 20। ভালো কথা। তাহলে আমরা এই অঙ্ক থেকে আমরা ভি ম্যাক্সটা বের করি, যে ভি ম্যাক্স আসলে এটার সমান হয় কিনা বা কত, একটু দেখি। তাহলে ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু কি বলতো? ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু আমাদের কি হবে? ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু আমাদের, আমরা জানি, আচ্ছা, ভি ম্যাক্স tan θ। tan θ ইজ ইকুয়াল টু কত? ভি ম্যাক্স স্কয়ার বাই কত? আর জি। ঠিক আছে? এখন আমাকে ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু কত? √ tan θ আর জি। ঠিক আছে? এখন দেখো tan θ, তাহলে tan, যখন আমাকে সর্বোচ্চ কত বেগে তুমি নিরাপদে বাঁক নিতে পারবা, তখন কিন্তু তুমি কি ব্যাংকিং কোণ দিয়ে করবা? ভি ম্যাক্সটা। আর তুমি না হেলে গেলে তখন কি ঘর্ষণ সহগ দিয়ে করবা? tan θ। tan কত বলতো আমাদের? থিটার মান কত? এখানে 5.02 ব্যাংকিং কোণ। আর এর মান কত? 30, 9.8। এটা করো, দেখো কত আসছে। এটা করলে আসবে কত আমাদের বলতো? যদি আমরা কিলোমিটার পার আওয়ারে নেই, ঠিক আছে,
ডিরেক্টলি কিলোমিটার পার আওয়ারে যদি নেই তাহলে কত পাবো এখানে আমাদের, তোমার আসে হলো 5.02, 5.0, 5 পয়েন্ট কত 082, 082, এটা কি মিটার পার সেকেন্ড। এটাকে তোমার কিলোমিটার পার আওয়ারে নিবা, তাহলে কিলোমিটার পার আওয়ারে নিলে কি করতে হবে আমাদের, কিলোমিটার পার আওয়ারে নিলে তাহলে আসবে কত 18.3 কিলোমিটার পার কত আওয়ার। ওকে, অথবা তুমি এটাকে কি করতে পারো মিটার পার সেকেন্ডে নিতে পারো, দুইটাকে একই এককে নিয়ে কম্পেয়ার করতে হবে। দেখো তোমার সে গাড়িটা চালাইতেছে, এই অঙ্কের জন্য সর্বোচ্চ নিরাপদে বাঁক নেওয়ার বেগ কত বলতো 18.3 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তো কিন্তু আমাকে লেখা আছে কি বলতো ভি ম্যাক্স, ভি ম্যাক্স লেখা আছে মানে সতর্কীকরণ প্লেটে লেখা আছে কত বলতো তোমার 20। এখন তুমি সর্বোচ্চ 18.3 কিলোমিটার পার আওয়ার পর বেগে তুমি কি বাঁক নিতে পারবা, এর চেয়ে বেশি হইলে তুমি কি খাদে পড়ে যাবা। তাহলে এখানে কি এটা কি সঠিক লেখা ছিল না, তুমি যদি এটা থেকে বেশি যাও তাহলে তো তুমি কি শেষ। তার মানে কি বলতো সঠিক যথার্থতা কি বলতো গতিসীমা সতর্কী প্লেটে উল্লেখিত গতিসীমার যথার্থতা মানে কি সঠিক ছিল না। তাহলে কি বলতো প্লেটের প্লেটে কি বলতো সঠিক, সংক্ষেপে লিখে দিলাম সঠিক ছিল না। এখান থেকে তোমাকে বিভিন্ন এই এই ধরনের কোশ্চেন কি বিভিন্ন ভাবে আসতে পারে, নিরাপদে বাঁক নিতে পারবে কিনা, তুমি খাদে পড়ে যাবে কিনা। ঠিক আছে, তো এই উদ্দীপকের সাথে মিলে মিলে তোমাকে করতে হবে। ধরো উদ্দীপকে লেখা আছে সর্বোচ্চ গতিসীমা এত, এখন ধরো 10, তুমি কি 10-এর চেয়ে বেশি চালাইতেছো, তাহলে কি তুমি নিরাপদে বাঁক নিতে পারবা, পারবা না। নিরাপদে বাঁক নিতে পারবা কিনা, খাদে পড়ে যাবা কিনা, এই টাইপের অঙ্কে আসলে কি ভি ম্যাক্স বের করবা, দেন কম্পারিজন করে অ্যান্সার দিতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের এই পার্টও শেষ। এখন আমরা কি বলতো টার্ন, লিফট এবং কপি কল। টার্নের ক্ষেত্রে জাস্ট কিছু জিনিস কথা বলি ভাইয়া, সেটা হলো তোমার কি বলতো তোমার এই টার্ন রিলেটেড, হ্যাঁ টার্ন রিলেটেড টপিকস গুলো তোমাকে নর্মালি যেগুলো আছে এগুলো তোমাদের কম আসে, তোমাদের এখন বেশি আসে কোনগুলো বলতো তোমার এই যে উলম্ব পথে, উলম্ব পথে তোমাকে আসে। ঠিক আছে, টার্নের ক্ষেত্রে আমাকে প্রথম যে কাজ সেটা কি বলতো এ এর দিক দেওয়া, এ এর দিক, তারপর কি বলতো তোমার টার্নের দিক, টি এর দিক, দেন তুমি কি ইউজ করবা 3 নাম্বার ইউজ করবা কি সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু কি এম এ, এটা দিয়ে করবা তুমি সব পারবা, সব পারবা। ঠিক আছে, এই যে এখানে দেখো সমতলে আছে, তো এই জাস্ট আমি এখানে করে দিছি, এগুলো একটু দেখবা। ঠিক আছে, এগুলো তোমাদের জন্য এত ইম্পর্টেন্ট না। ঠিক আছে, তোমাদের জন্য ইম্পর্টেন্ট হলো কি বলো তোমাদের তোমরা পুলি টুলি এগুলো তো পারোই, 9-10-এ পড়ে আসছো না, এগুলো পারো। তোমাদের জন্য এই যে এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, উলম্ব তলে, উলম্ব তলে এখন যদি ধরো তোমার সব পড়াই তাহলে এই ক্লাসটা তো আর তোমার কি বলতো অন শট টাইপের ক্লাস হয়ে যায়। ঠিক আছে, আমরা তো এখন মূলত সিকিউ সলভ করতেছি, আমাদের কিছু জাস্ট সূত্রগুলো দেখে আমাদের কি বলতো সিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে, কারণ তোমাদের দরকার হলো সামনে পরীক্ষা, তাহলে কি করতে হবে বলতো এখন প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, প্রয়োজনে অঙ্ক করে করে কি বলতো বেসিক শিখবা। এরকম যদি হয় যে তুমি বেসিক শিখে অঙ্ক করতে গেছো ভাই ওই দিন শেষ এখন। ঠিক আছে, তোমাকে কি করতে হবে প্র্যাকটিস করে করে শিখতে হবে, প্র্যাকটিস করে করে শিখতে হবে। তো দেখো এই যে উলম্ব তল, উলম্ব মানে কি বলতো এই যেভাবে ঘুরাইতেছো, এইভাবে না কি বলতো এইভাবে ঘুরাইতেছো, এইভাবে ঘুরাইতেছো। ঠিক আছে, এইভাবে যদি ঘোরাও তাহলে সেক্ষেত্রে এইখানে দেখো আমাদের এ বি সি ডি ই এই 5টা বিন্দুতে তোমাকে কি করতে হবে টান বের করতে হবে। এই 5টা বিন্দুতে তোমাকে কি করতে হবে বলতো ভাইয়া টান বের করতে হবে। তাহলে এই 5টা বিন্দুতে যদি টান বের করো, ঠিক আছে, এ হলো কি সর্বোচ্চ বিন্দু, বি হলো সর্বনিম্ন বিন্দু, ডি নিচের একটা বিন্দু, ই উপরে একটা বিন্দু, আর সি কি বলতো মাঝ বরাবর একটা বিন্দু। তো আমাদের একটু খেয়াল করে দেখো এই এ বিন্দুতে টান, তাহলে এ বিন্দুতে টান কি হবে বলতো আমাদের সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে আমাদের কি হবে বলো টি প্লাস এম জি ইজ ইকুয়াল টু এম বি স্কয়ার বাই আর। ঠিক আছে, এই বরাবর তোমার টান। ঠিক আছে, কেন টান, টান সবসময় কি বলতো তোমার কেন্দ্রের দিকে ক্রিয়া করবে। ঠিক আছে, এই বিন্দুকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে, তার মানে কি যে বিন্দুকে কেন্দ্র করে পরিচালিত হবে সেই বিন্দুর দিকে টান থাকবে, এবং এটার জন্য এম জি নিচে, তার মানে টি প্লাস এম জি ইজ ইকুয়াল টু কি বলতো আমাদের এম এ, এখানে কি বলতো ভি স্কয়ার বাই আর। ঠিক আছে, সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ, এটা দ্বারাই আমরা সবকিছু করতে পারি, ভি স্কয়ার বাই কত আর। ঠিক আছে, তো এই যেখান থেকে আমাদের এ বিন্দুর যে টান এটা মনে রাখবা, এ বিন্দুর টান কি বলতো আমাদের সর্বোচ্চ উপরে টান কি বলতো এই যে এম বি স্কয়ার বাই আর মাইনাস কত এম জি, এটা টি এ, এটা মনে রাখলে কিন্তু হয়ে যায়, কারণ আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, ভি এর মান বসাইলে আবার এটা পাই। ঠিক আছে, এম
ওমেগা স্কোয়ার আর মাইনাস এমজি। ওকে, তাহলে এই যে টি ইজ ইকুয়াল টু কি এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এমজি, এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এমজি। আর নিচেরটার ক্ষেত্রে কি হবে, নিচেরটার ক্ষেত্রে হবে তোমার এম ভি স্কোয়ার বাই আর প্লাস এমজি, উপরেরটার ক্ষেত্রে মাইনাস এমজি, আর এখানে কি বলতো নিচেরটার ক্ষেত্রে কি প্লাস। ওকে, এই যে এখানে সূত্রগুলো লেখা আছে, সূত্রের প্রমাণ আর কি এখন ব্যাখ্যা করার সময় নাই, জাস্ট সূত্রগুলো দেখবা। আর সি বিন্দুতে কি বলতো আমাদের কি হবে, জাস্ট এম ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে, কারণ এখানে আমাদের ওজনের কোনো উপাংশ নেই, ঠিক আছে, এম ভি স্কোয়ার বাই আর কি বলতো সি বিন্দুতে। তারপরে আসো আমাদের ডি বিন্দুতে, মানে নিচের কোনো একটা বিন্দুতে, নিচের বিন্দুতে আমার কি হয় বলতো, নিচের টান সবসময় প্লাস হয়, ওজনটা কি যোগ হয়। তো আমাদের একদম যেহেতু উপাংশ আছে, তার মানে এমজি কস থিটা যোগ হয়ে যাবে, অর্থাৎ এখানে সিস্টেমে মনে রাখবা এমজি কস থিটা, ঠিক আছে। আর উপরেরটার ক্ষেত্রে কি হবে বলতো, আমার কোনটা দেওয়া আছে সেটার উপর নির্ভর করে, ঠিক আছে। দেন আমরা অঙ্ক করি, দেখো বুঝতে পারবো। এখানে দেখো আমরা 4-5টা অঙ্ক করব, 4-5টা অঙ্ক করলে ইনশাল্লাহ তোমার এই টান রিলেটেড বা এই জিনিসগুলো রিলেটেড তোমার যে প্রবলেমগুলো আছে আশা করি ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ওকে, তো একটু খেয়াল করে দেখো, আধা ঘন্টা। তো সার্কাসের একজন এক রোবেট 300 গ্রাম ভরের একটি বলকে কখনো অনুভূমিক বরাবর আবার কখনো কি বলতো উলম্ব বরাবর একটি দড়ির সাহায্যে ঘোরাচ্ছে। দড়িটির দৈর্ঘ্য কত বলতো, দড়িটির দৈর্ঘ্য হলো 1.2 মিটার, তার মানে এখানে দৈর্ঘ্যটাই আমার কি ব্যাসার্ধ হয়ে যাবে, ঘোরাচ্ছে যেহেতু। সে সর্বদা দড়িটিকে কি বলতো 100 আরপিএম, মানে কি আরপিএম মানে হলো রেভলিউশন পার মিনিট, মানে প্রতি মিনিটে কয়বার করে ঘুরাইতেছে সেটা, তো গতিতে ঘোরাচ্ছে। দড়ির কেন্দ্র সর্বদা ভূমি হতে 1.5 মিটার উচ্চতায় অবস্থান করে, মানে দড়ির কেন্দ্রটা কি বলতো তোমার ভূমি থেকে কি একটা উচ্চতায় আছে। ওকে, দড়িটি সর্বোচ্চ 200 নিউটন টান সহ্য করতে পারে। দর্শক সারি হতে তোমার কত দূরে আছে বলতো, তোমার 10 মিটার দূরে আছে, দর্শক থেকে 10 মিটার দূরে নিয়ে তুমি কি ঘুরাইতেছ, ঠিক আছে, এবং কি একটা উচ্চতায়, এবং কত দৈর্ঘ্য, মানে এটাই আমার ব্যাসার্ধ হয়ে গেছে। ওকে, অনুভূমিক বরাবর ঘূর্ণায়মান অবস্থায় দড়ির উপর টান এখানে কি হবে বলতো, যেহেতু তুমি ঘুরাইতেছো তার মানে এখানে টানটা কি বলতো তোমার দড়ির উপর, মানে কি বলতো অনুভূমিক বরাবর যে টান, তার মানে কি ওই যে সি বিন্দু বরাবর, তাহলে সি বিন্দু বরাবর টান, তাহলে আমার টান টি ইজ ইকুয়াল টু কি হবে এম ভি স্কয়ার বাই আর, কারণ তুমি মাঝ বরাবর অনুভূমিক বরাবর টান কি হবে বলতো এম ভি স্কয়ার বাই আর। তাহলে এখানে দেখো এম ভি স্কয়ার বাই আর, এম আমার কত 300 গ্রাম, তাহলে এখানে এম 300 গ্রাম, তাহলে কি হবে বলতো 0.3 কেজি, 1000 দ্বারা ভাগ করলে 0.3 কেজি, ঠিক আছে, 0.3 কেজি। ওকে, এম ভি স্কয়ার বাই আর, ভি আমাকে দেওয়া আছে না, আমাকে আরপিএম দেওয়া আছে, তাহলে আমরা কি লিখবো এখানে এম ওমেগা স্কয়ার আর লিখতে পারি, বিকজ অফ ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। তাহলে ভি স্কয়ারের জায়গায় ওমেগা স্কয়ার আর স্কয়ার দিলে আর কাটা যাবে, তাহলে কি এম ওমেগা স্কয়ার আর হবে, ঠিক আছে। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, এম ওমেগা স্কয়ার আর হলো, এখন আমাদের কি দরকার, ওমেগার মানটা দরকার। ওমেগা ইজ ইকুয়াল টু কত এখানে বলো 150 আরপিএম, এটাই আমার কি বলতো ওমেগা, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কি বলতো 150 ইন্টু কত রেভলিউশন পার মিনিট, একবার ঘুরাইলে কত 2 পাই প্রতি মিনিট, মানে কি আমাদের 60 দ্বারা ভাগ হবে, যে আমাকে আরপিএস থাকতো রেভলিউশন পার সেকেন্ড, শুধু 2 পাই দ্বারা গুণ করতাম, মিনিট আছে মানে কি বলতো আমাদের 1 মিনিট সমান 60 সেকেন্ড, আমাদের তাহলে গুণ করতে কি আমাদের রেডিয়ান পার সেকেন্ডে দিতে হবে, তাহলে কি 60 দ্বারা ভাগ করতে হবে। এখানে করো কাটা, এটা কাটলে কত 3, 3 দ্বারা কাটলে কত 5, তার মানে কত 5 পাই কি বলতো রেডিয়ান পার সেকেন্ড। ওকে, রেডিয়ান পার সেকেন্ড পাইলাম ওমেগা, ঠিক আছে। ওমেগা তাহলে কত বলতো 5 পাই রেডিয়ান পার সেকেন্ড। এখন মানটা বসিয়ে দেব, কত আমাদের 0.3 ইন্টু 5 পাই স্কোয়ার ইন্টু আর এর মান এখানে কত বলতো, আর হলো 1.2, যেটা আমাদের দৈর্ঘ্য ছিল সেটা আমার এখন কি বলতো ওই দৈর্ঘ্যই তো ঘুরতেছে, তার মানে ব্যাসার্ধ হয়ে গেছে। তাহলে এখন এটা করলে কত আসে দেখো তো, এটা করলে আসে হলো তোমার 88.826 নিউটন। ওকে, এটা হলো টান। এখন তোমাকে বলছে কি কৌণিক ভরবেগ তোমরা জানো, কৌণিক ভরবেগ এল ইজ ইকুয়াল টু কত এম ভি আর, বা ভি মানে ওমেগা আর, তার মানে কি ভি মানে ওমেগা আর, তাহলে এম ওমেগা
এম ওমেগা আর স্কোয়ার, মান বসাই 0.3, ওমেগা পাইছি কত 5 পাই, 5 পাই 5 পাই আর স্কোয়ার মানে 1.2 স্কোয়ার, কত হবে আমাদের এখানে অ্যান্সার 6.786। এল ইজ ইকুয়াল টু কি বলতো আমাদের আর ওমেগা, তাহলে কি হবে আমাদের কেজি মিটার স্কোয়ার আই ওমেগা পার সেকেন্ড স্কোয়ার, পার সেকেন্ড ওমেগা তো এল। ঠিক আছে, জাস্ট একদম সূত্র ফেলাই দিলে অঙ্ক শেষ, কারণের কিছু নাই। দড়িটিকে সর্বোচ্চ কত কৌণিক বেগে অনুভূমিক বরাবর ঘোরানো যেতে পারে, সর্বোচ্চ কত কৌণিক বেগে তুমি কি ঘোরাইতে পারবা, সে সর্বোচ্চ কত টান নিতে পারে বলতো, টান সর্বোচ্চ টান টি ইজ ইকুয়াল টু কত 200, তার মানে টি ইজ ইকুয়াল টু কত বলতো এম ওমেগা স্কোয়ার আর এখানে ওমেগা এম দিলাম, ওমেগা ম্যাক্স দিলাম 200, তাহলে এখান থেকে ওমেগা ম্যাক্স ইজ ইকুয়াল টু কত √200 বাই কত এম আর, মানে আমার কতটুকু টান সহ্য করতে পারে তার উপর বেসিস করবেন আমি কত বেগে ঘুরাইতে পারবো, তাই না? টান যদি সহ্য করতে পারি একটু, তাহলে কি বেশি বেগে ঘুরাইলে হবে? তো ওই টান বলের সাপেক্ষে তোমাকে কি করতে হবে বলতো, তোমাকে ওমেগা বের করতে হবে, সেটা আমার কি ম্যাক্সিমাম ওমেগা এই যে এইটার জন্য। তাহলে এখানে মানটা বসায় দাও 200 বা এম এর মান কত, এম এর মান হলো তোমার 0.3 আর আর এর মান কত 1.2, ক্যালকুলেশন করো দেখো কত আসে, কত আসবে 23.57 রেডিয়ান পার সেকেন্ড হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এবার আসো কি বলছে যে উলম্ব বরাবর ঘূর্ণায়মান অবস্থায় কেন্দ্রের সাপেক্ষে ওয়াই অক্ষ হতে 0 ডিগ্রি এবং 5 ডিগ্রি অবস্থানে দড়ির টান নির্ণয় করো। কি বলছে উলম্ব বরাবর বলছে, তার মানে এটা অলরেডি আমরা জানি উলম্ব বরাবর বলছে কি বলতো এখান থেকে ওয়াই অক্ষের সাপেক্ষে, তার মানে এটা হলো একটা এ আর কি বলতো এখানে কি 30 ডিগ্রি, এইটা হলো কি বি, এই দুইটা অবস্থানে বের করতে বলছে। আমি অলরেডি তোমাকে 5টা অবস্থানে কি টান নির্ণয় সূত্র দেখাই দিছি। তাহলে এখানে টি এ ইজ ইকুয়াল টু কি বলতো একদম সর্বোচ্চ বিন্দুতে, তার মানে কি এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই কত আর মাইনাস উপরে হলে মাইনাস কি এম জি, আমাকে ভি মানে কি ওমেগা আর, তাহলে এখানে বসালে কি হবে এম ওমেগা স্কোয়ার আর মাইনাস কত এম জি। তো এখানে এম এর মান কত আমরা জানি, মান বসায় দিবা, জাস্ট মান বসায় দিবা, দেখো কত আসে। ঠিক আছে, আর এই টিভির ক্ষেত্রে দেখো এটা আমাদের কি বলতো এটা 30 ডিগ্রি হলে এটাও কি 30 ডিগ্রি, তাহলে এই বরাবর আমার কি আসতেছে বলতো এমজি cos 30 ডিগ্রি আসতেছে। ঠিক আছে, তো এইখানে আমার টিবি ইজ ইকুয়াল টু কি হবে এই যে এম ওমেগা স্কোয়ার আর মাইনাস হবে, উপরে হলে মাইনাস হয় নিচে হলে প্লাস হয়, মাইনাস কত এমজি cos কত ডিগ্রি বলতো 30 ডিগ্রি। মান বসায় দাও, সব মান তুমি জানো, বসায় দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এখানে মান বসাইলে টি এ আসবে হলো তোমার 85.88 85.88 নিউটন, আর এখানে মান বসাইলে কত আসবে 86.936 নিউটন। ঠিক আছে, এত নিউটন মান বসাই দিলে হয়ে গেল। ওকে, এবার আসো একটা সুন্দর একটা অঙ্ক বলছে কি দড়িটির দৈর্ঘ্য 1.5 গুণ করে একই কৌণিক বেগে অনুভূমিক বরাবর গতিশীল করা হলে দড়িটি কি ছিঁড়ে যাবে কিনা। ঠিক আছে, দড়িটি ছিঁড়ে যাবে কি না, ঠিক আছে দড়িটি ছিঁড়ে যাবে কি না, ভালো কথা, দড়িটি ছিঁড়ে যাবে কি যাবে না। তাহলে এখন দড়িটি ছিঁড়ে যাবে কি যাবে না এটা কি করতে হবে, তাহলে তুমি একটু কষ্ট করে বাড়ায় দেখো। তাহলে এখানে আমাদের এফ মানে টান, তাহলে এখানে টানটা বের করি কি এম ওমেগা স্কোয়ার কি বলতো আর প্রাইম দাও, আর প্রাইম ইজ ইকুয়াল টু কত দেয়ার গুণ ইন্টু কত 1.2, তাহলে এটা আর আর
R1 ধরছে, আর প্রাইম দেও, আর প্রাইম মানে আমাদের একটু আর কি বলতো 1.2, যেটা আমাদের দৈর্ঘ্য সেটাই তো আর, তাই না, ঘুরতেছে। এখন আমরা কি এটাকে কি করছি, দেড় গুণ করছি, তাহলে দেড় গুণ করলে কত হবে বলতো, এটা 1.8 মিটার। তাহলে এখন মান বসাও, 0.3, ওমেগার মান কত পাইছো, ওই যে প্রথমটাই করছি 5 পাই ইন্টু কত 1.8, কত আসে এখানে, এখানে আসে হলো তোমার 133, তাহলে এটা টি প্রাইম দেই, হ্যাঁ 133.24 নিউটন। এখন দেখো টি প্রাইম গ্রেটার দেন কত বলতো, লেস দেন, ও লেস দেন কত 200 নিউটন না, মানে সে সর্বোচ্চ সহ্য করতে পারে কত বলতো 200 নিউটন টান। এখন কি তুমি দেড় গুণ করার পর টান আসতেছে কত 133, মানে কি 200 থেকে কম, তার মানে কি ছিঁড়ে যাবে না, ছিঁড়ে যাবে না। 200 থেকে যদি বেশি হইতো তার মানে কি সে আর সহ্য করতে পারবে না, ছিঁড়ে যাবে না। 200 থেকে কম হইলে কি ছিঁড়ে যাবে না। তারপরে দেখো এই যে এই অঙ্ক নিয়ে অনেক সবাই তোমরা সবাই অনেক বেশি প্যারা খেয়ে যাও এই অঙ্কটা নিয়ে। তো এই অঙ্কটা কি বলতো আমরা সুন্দর করে সমাধান করে ফেলবো, ঠিক আছে। এই অঙ্কটা কি করতে পারবো আমরা বলতো, সুন্দর করে সমাধান করে ফেলবো, ঠিক আছে, সুন্দর করে সমাধান করে ফেলবো, সুন্দর করে সমাধান করে ফেলবো। কিভাবে সমাধানটা করব দেখো, যে অনুভূমিক বরাবর ঘূর্ণনরত অবস্থায়, ঠিক আছে, বলটি ছুটে পড়লে তা কি দর্শক সারিতে আঘাত করবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে, তোমাদের বছর আসতে পারে, বুঝছো, তোমাদের বছর আসতে পারে। তাহলে একটু খেয়াল করে দেখো, এইখানে অনুভূমিক বরাবর কি ঘূর্ণনরত অবস্থায় হঠাৎ বলটি কি ছুটে গেছে, দর্শক সারির দূরত্ব কত বলতো 10 মিটার। তাহলে তুমি দেখো যে এখান থেকে যদি ছুড়ে যায়, এখান থেকে দূরত্ব কত 10 মিটার, 10 মিটার। এখন তোমার এখান থেকে যে বলটা ছুড়ে গেল অলরেডি এটা উচ্চতায় আছে, তার মানে সেইভাবে যা পোষাবে, প্রাসের মতো করে যা পোষাবে। তো পোষাইলে তাহলে একটু খেয়াল করে দেখো এইখানে আমার কি হবে, ঘটনাটা কি, এখানে অনুভূমিক বরাবর গেছে, তার মানে আমাদের ভি ওয়াই নাই, ভি ওয়াই 0 এবং ভি এক্স ইজ ইকুয়াল টু কত বলতো ভি, যেই বেগটা আমাদের শুরুতে আছে, তাহলে ভিটাই বের করতে হবে। ভি ইজ ইকুয়াল টু কি বলতো আমাদের ওমেগা আর, আমরা জানি এই শুরুতে যে বেগটা রৈখিক বেগ সেটাই আমার কি এক্স অক্ষের বেগ, ওমেগা আর। তাহলে ওমেগা কত বলতো 5 পাই ইন্টু কত বলতো আর এর মান কত 1.2। তাহলে এটা করলে ভি আসে কত, এটা করলে আমাদের ভি আসে হলো তোমার কত আসবে, ভি 18.85 মিটার পার সেকেন্ড, ঠিক আছে এটা। এখন যেহেতু সে অনুভূমিক বরাবর যাচ্ছে, তার মানে কি বলতো ভূমির সমান্তরালে একটা অনুভূমিক বরাবর যাচ্ছে, তাহলে আমাদের কি বলতো ভূমির সমান্তরালে যাচ্ছে, ভূমির সমান্তরালে, তাহলে ভূমির সমান্তরালে যদি যায় এইচ ইজ ইকুয়াল টু কত বলতো হাফ জি টি স্কোয়ার। তাহলে এখান থেকে টি কত বের করে ফেলবো 2h বাই কত জি, তাহলে আমাদের রুট ওভার 2 ইন্টু এইচ এর মান কত দেওয়া আছে 1.5 এবং জির মান কত 9.8। তাহলে এটা যদি করো তাহলে টির মান আসে কত বলো তো আমাদের এখানে, টির মান আসে হলো 0.55 সেকেন্ড, ওকে এটা। এখন দেখো তাহলে এক্স অক্ষ বরাবর তাহলে আমার দূরত্ব কত, এক্স ইজ ইকুয়াল টু কত ভিটি, ভিটি, তাহলে ভি কত পাইছো আমি 18.85 ইন্টু টির মান কত বলো তো, টির মান হলো আমাদের 0.55 বের করলাম, এটা কত আসে, এটা করলে আসতেছে আমার কত 10.37 মিটার, না 10.4 দিলাম, চলো 10.4 মিটার, ওকে। তাহলে দেখো তোমার দর্শক সারির দূরত্ব ছিল কত 10 মিটার, তাহলে এটা আসতেছে কত বলো তো তোমার 10.4, তার মানে কি পড়বে কিনা বলো, আঘাত করবে কিনা, আঘাত করবে। তাহলে এখানে তুমি কি লিখবা, যে এখানে লিখবা হলো যে এক্স গ্রেটার দেন, এখানে এভাবে লিখবা এক্স গ্রেটার দেন 10 মিটার হয় কি করবে বলতো আঘাত করবে, আঘাত করবে, ক্লিয়ার, একদম সহজ পানি পানি, ওকে। তো এটা গেল আমাদের কি বলতো তোমার এই যে এই পর্যন্ত আমরা যে পড়লাম, এই পর্যন্ত আমরা কি পড়লাম, যে আমরা কিন্তু অলরেডি 3টা পার্ট শেষ করে ফেলছি। এখন আমরা কি বলতো জড়তার ভ্রামক, তোমার কৌণিক ভরবেগ, টর্ক, ঠিক আছে, এই রিলেটেড অঙ্ক করব, ঠিক আছে, এই রিলেটেড অঙ্ক করব ইনশাআল্লাহ, সব একদম ক্লিয়ার হয়ে যাবে। আর 5টা অঙ্ক করব আমরা, 5টা 6টা অঙ্ক করব,
তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা যারা এই যে ক্লাসগুলো দেখতেছো, তারপরে কি তুমি যেই ব্যাচের শিক্ষার্থী হও না কেন, তোমার তো একটা টার্গেট আছে যে ভাই আমি কি বলতো একটা বিশ্ববিদ্যালয়ে পড়বো। তো যাদের বিশ্ববিদ্যালয়ে পড়ার টার্গেট আছে তারা কিন্তু আমাদের সাথে এই যে আমাদের অ্যাডমিশন কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের অ্যাডমিশন কোর্সে যুক্ত হওয়ার জন্য জাস্ট তোমরা কি করবা বলতো, তোমরা কি করবা, এই যে গুগল ক্রোমে যাবা, গুগল ক্রোমে গিয়ে এডুকাটম স্কুল লিখে সার্চ করবা। এডুকাটম স্কুল লিখে সার্চ করলে চলে আসবে আমাদের ওয়েবসাইট। দেন আমাদের ওয়েবসাইটে তুমি কি ঢুকবা। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে ঢুকলেই দেখবা কি কোর্সটা পেয়ে যাবা। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে ঢুকলেই এই যে নিচের দিকে আসবা, বা তুমি এখান থেকে যে অ্যাডমিশন কোর্সে এই যে সেকশন আছে, ঠিক আছে, কোর্স আছে, অ্যাডমিশন সেকশনে যাবা। অ্যাডমিশন সেকশনে গেলে তুমি কি বলতো এই যে তোমার কি বলতো সায়েন্সের কোর্সটা পেয়ে যাবা। ঠিক আছে, এই যে সায়েন্সের কোর্সের বিস্তারিত তুমি ক্লিক করবা, এখানে এখনই এনরোল করো, এটাতে যাবা, যা এনরোল করে ফেলবা। ঠিক আছে, এখন ভর্তি হলে কি বলতো তুমি একটা সারে ভর্তি হতে পারবা, পরবর্তীতে কিন্তু সেটা সুযোগ পাবা না। ওকে, তো আসো মডেল টেস্টও দিতে পারবা। এখন আসো আমাদের জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক জিনিসটা কি ভাইয়া? জড়তার ভ্রামক আমরা নর্মালি জানি যে জড়তার ভ্রামক, ধরো একটা বস্তুকে, এটা কি ঘূর্ণায়মানের ক্ষেত্রে, হ্যাঁ, ধরো এই যে এটা একটা অক্ষ, তুমি এই একটা অক্ষের সাপেক্ষে কোনো একটা বস্তুকে কি বলতো ধরো ঘুরাইতেছো, এটাকে তুমি ঘুরাইতেছো। ঠিক আছে, তাহলে এই যে অক্ষের সাপেক্ষে যেটা ঘুরাইতেছো এটা কি বলতো সাপেক্ষ অক্ষ। ঠিক আছে, তো এই সাপেক্ষ অক্ষের সাপেক্ষে মানে সাপেক্ষ অক্ষের সাপেক্ষে আমাকে জড়তার ভ্রামক বের করতে হয়। এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। জড়তার ভ্রামক স্কেলার রাশি, মনে রাখবা আই ইজ ইকুয়াল টু কি বলতো এম আর স্কোয়ার। ঠিক আছে, আই ইজ ইকুয়াল টু কি এম আর স্কোয়ার। এখানে জড়তার ভ্রামকের ক্ষেত্রে তোমার দুইটা উপপাদ্য আছে। কয়টা উপপাদ্য আছে? দুইটা। একটা কি বলতো তোমার লম্ব অক্ষ উপপাদ্য, লম্ব অক্ষ উপপাদ্য। তো লম্ব অক্ষ উপপাদ্যটা কি? লম্ব অক্ষ উপপাদ্যটা হলো, বিবৃতিটা বই থেকে অবশ্যই পড়বা, যে ধরো এই যে একটা বস্তুর শেপ, ধরো এটা একটা কি বলতো বস্তু। ঠিক আছে, এইটা ধরো এই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর কত আমাদের যতভ্রামক আই এক্স, এই যে ওয়াই অক্ষ বরাবর যতভ্রামক কত আই ওয়াই, ধরো এই বরাবর কি জেড অক্ষ, তার যতভ্রামক কত আই জেড। এখন দুইটা অক্ষের জড়ত্বভ্রামক দেওয়া আছে, আর একটা অক্ষের জড়ত্বভ্রামক, এই দুইটা অক্ষের যে লম্ব বরাবর তোমার জড়ত্বভ্রামক বের করতে হবে। তখন সেটা কি কি বলে বলতো লম্ব অক্ষ উপপাদ্য। লম্ব অক্ষ উপপাদ্য এইখানে তোমার কি হবে বলতো, যে এই ধরো আই জেড বের করবা, তাহলে আই জেড ইজ ইকুয়াল টু কি হবে আই এক্স প্লাস কি আই ওয়াই। ঠিক আছে, এটাই হলো তোমার কি লম্ব অক্ষ উপপাদ্য। আর সমান্তরাল অক্ষ উপপাদ্যটা তোমার সবচেয়ে বেশি লাগে অঙ্ক করার সময়, বোর্ড পরীক্ষার সময় এত পরিমাণ আসে হিসাব ছাড়া। সমান্তরাল অক্ষ উপপাদ্য, সমান্তরাল অক্ষ উপপাদ্য এটা খুবই ইম্পর্টেন্ট। আবার বলছি খুবই ইম্পর্টেন্ট, এটা সমান্তরাল অক্ষ উপপাদ্য, এখান থেকে তোমার প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, তো একটু খেয়াল করে দেখো সমান্তরাল অক্ষ উপপাদ্য জিনিসটা কি। সমান্তরাল অক্ষ উপপাদ্যটা হলো যে ধরো তোমার কোনো একটা শেপ, মনে করো যে এই যে শেপ, ধরো এই একটা শেপ, এইটার মানে তোমার কি বলতো কেন্দ্র কোনটা বলতো, ভর কেন্দ্র কোনটা, এটা। তাহলে ভর কেন্দ্রের সাপেক্ষে জড়তার ভ্রামক, ঠিক আছে, সেটা আমার কি বলতো এইটার জড়তার ভ্রামক কত আইজি। সেটা তোমার যে কোনো শেপ হইতে পারে, ধরো বৃত্তাকার হইলো, বৃত্তাকার হইলো, তাহলে ভর কেন্দ্র কোনটা, এটা। এখন এইটার জড়তার ভ্রামক কত আইজি, ভর কেন্দ্রের আমার সূত্রগুলো মনে রাখলে তো পাবো। আইজি কিভাবে বের করবো আমি বলে দিচ্ছি, সবগুলো শেপ বলে দিচ্ছি। আইজি, এখন তুমি কি করো বলতো, এইখান থেকে তোমাকে কি এই ভর কেন্দ্র দিয়ে না দিয়ে তোমাকে দুষ্টামি করে বলবে কি বলতো এইটার সাপেক্ষে জড়তা ভ্রামক বের করো। ধরো এটা কি বলতো তোমার এ আর বি, এই এ বি অক্ষের সাপেক্ষে বের করতে বলতেছে। তাহলে এইখান থেকে এটার দূরত্ব দেওয়া থাকবে, এইখান থেকে এটার যে দূরত্ব সেটাকে আমি ধরলাম কত এইচ, ধরলাম কত এইচ। তাহলে কি হবে বলতো আই ইজ ইকুয়াল টু তোমার কি হবে আইজি, মানে তোমার ভর কেন্দ্রের জড়তা ভ্রামক, ভর কেন্দ্রের সাপেক্ষে জড়তা ভ্রামক প্লাস কি বলতো এম এইচ স্কয়ার, এম এর মান দেওয়া থাকবে, প্যারা নিও না। এখন এইটার জন্য কি হবে বলতো, এটা কি আইজি, এইটা আমার কি বলতো এই যে এই বরাবর ব্যাসের মানে তোমার বাইরে দিয়া ব্যাসের সাপেক্ষে যদি বের করতে বলে এখান দিয়ে, তাহলে এটা কি বলতো আর। এখন ধরো তুমি কি বলতো এটা পি কিউ এর সাপেক্ষে বের করবা, তাহলে এখানে আই পি কিউ ইজ ইকুয়াল টু কি হবে বলতো আইজি প্লাস কি বলতো এম, দূরত্ব কত আর, তাহলে এম আর স্কয়ার। আইজি বের করার সূত্র তোমাকে মনে রাখতে হবে, বুঝছো কিনা, বুঝছো কিনা। তাহলে এই যে আইজিটা মানে কোনটার ভর কেন্দ্র কি এইটা দেখো, এই যে প্যারা নাই, তোমাদের কোনো কিছু লাগবে না, সব গুছাই দিছি। ধরো একটা সরল দণ্ড, এই যে একটা দণ্ড, এই দণ্ডের তোমার কি বলতো ভর কেন্দ্র কোন জায়গা, এই জায়গা না। তাহলে এইটার সাপেক্ষে যদি বের করো তাহলে কি হবে 1/12 এম এল স্কয়ার, এটা কিন্তু এল, এম এল স্কয়ার, হ্যাঁ ছোট হাতের এল। তো দৈর্ঘ্য হলো কি বলতো এল, এই ছোট হাতের এল একটু এরকম আছে। তারপর প্রান্ত বিন্দু দিয়ে ধরো তুমি কি বলতো সাইটের সাপেক্ষে যদি বের করো তাহলে কি পাবো, সাইড দিয়ে বের করলে এম এল স্কয়ার বাই কত 3।
ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে, মাস্ট ইম্পর্টেন্ট। এগুলা কোনটা কোনটা মনে রাখতে হবে সেটা আমি লিখে দিচ্ছি, বলে দিচ্ছি যে এটা মনে রাখতে হবে। তারপর আমার কি বৃত্তাকার রিং, বৃত্তাকার রিং মানে হচ্ছে আংটি, ঠিক আছে, এটা মনে রাখতে, এটা তোমাদের বইতে আছে, কোন বইতে আছে কোন বইতে নাই, সমস্যা নাই। ভর কেন্দ্রের সাপেক্ষে কত এম আর স্কোয়ার, আর ব্যাসের সাপেক্ষে কত, এটা ব্যাসের সাপেক্ষে এটা মনে রাখা দরকার নাই, ভর কেন্দ্র মনে রাখলেই হবে, অন্তত ভর কেন্দ্র মনে রাখবা, ঠিক আছে। তোমার এটা না পড়লেও সমস্যা নেই, তবে বৃত্তাকার চাকতি অবশ্যই মনে রাখতে হবে, বৃত্তাকার চাকতি। ভর কেন্দ্রগামী কত বলতো, 1/2 এম আর স্কোয়ার। ওই যে ব্যাসের ক্ষেত্রে কি হবে বলতো, ওই যে প্লাস এম আর স্কোয়ার যুক্ত হয়ে যাবে, তখন কি হবে তোমার, সরি ব্যাসের সাপেক্ষে কত হবে বলতো, 1/4 এম আর স্কোয়ার। আর যদি প্রান্তর সাপেক্ষে বের করে তখন তোমার কিন্তু ওই 2 উপরে চলে যাবে, মানে 3/2 এম আর স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো তোমাকে জাস্ট ভর কেন্দ্রগামী, অবশ্যই আবার বলতেছি, ভর কেন্দ্রগামী যে লম্ব অক্ষ আছে সেটা সাপেক্ষে বের করবা, মনে রাখবা আর কি, ঠিক আছে। বলয়াকার, এটা মনে রাখার দরকার নাই, মানে এটা চাকার মতো আর কি, ঠিক আছে। তারপর একটু দেখে নিও আর কি। তারপরে আমার কি আছে, তোমার আয়তাকার পাত, এটা মাস্ট ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট। ভর কেন্দ্রগামী কত, 1/12 এম এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এল হলো দৈর্ঘ্য আর বি কি বলতো প্রস্থ, ঠিক আছে। তারপরে আছে আমাদের কি বলতো, নিরেট গোলক, এটা হলো নিরেট গোলক বা কি বলতো, নিরেট গোলক কি পৃথিবী না, তাহলে পৃথিবীর কিন্তু তোমার নিরেট গোলক, এই নিরেট গোলকটা কি বলতো পৃথিবী, তাহলে পৃথিবী রিলেটেড যদি জড়তার কোনো কিছু আসে সেটা কিন্তু আমাদের কি এটা 2/5 এম আর স্কোয়ার। তারপরে কি আছে আমাদের পাতলা গলীয় খোলক, এই ফুটবলের, তো এটা আমাদের মনে রাখার দরকার নাই, পুরো গলীয় খোলকও লাগবে না, আমাকে লাগবে কি নিরেট চং মানে সিলিন্ডার, এটা কি বলতো নিরেট চং বা কি বলতো সিলিন্ডার, এটা লাগবে, ঠিক আছে। সিলিন্ডার, 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 সবগুলো সূত্র ভর কেন্দ্রের সাপেক্ষে কিন্তু অবশ্যই মনে রাখবা, এই চং এর অক্ষের সাপেক্ষে, ঠিক আছে এটা। আর যদি তোমার দৈর্ঘ্যের সাপেক্ষে বের করো, ধরো একটা চং যদি আমি নেই, চং, চং চং চং, ওকে, ধরো এইরকম একটা সিলিন্ডার, এটা একটা কি বলতো তোমার সিলিন্ডার, ঠিক আছে সিলিন্ডার। এখন তুমি কি করতেছো, তার এই বরাবর বের করতেছো, তখন হবে কি বলতো তোমার, এটা কি এক নাম্বার সূত্র, এই যে এটা। বাট তুমি যদি এই বরাবর বের করো, ধরো এই বরাবর, এই বরাবর, এই বরাবর যদি ঘোরাও, তাহলে হবে কি বলতো এইটা। তো আমাদের এইটা আসে না, ঠিক আছে। হ্যাঁ, দৈর্ঘ্যের সাথে লম্ব, দৈর্ঘ্য কোনটা এই বরাবর, দৈর্ঘ্যের সাথে লম্ব বরাবর, চোঙ এর অক্ষের সাপেক্ষে বের করতে বলে সাধারণত, ঠিক আছে। আর এটা ঘুরেতেছে কি বলতো তোমার এই বরাবর। এইগুলো মোটামুটি পড়লে হবে। আর কৌণিক গতির ক্ষেত্রে তোমরা জানো যে কিছু সূত্র আছে, ছোট ছোট সূত্র, এস ইজ ইকুয়াল টু আর থিটা, তারপর ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, তারপর এ ইজ ইকুয়াল টু আলফা আর, ঠিক আছে। তারপর আমাদের কি আছে বলতো, এই সূত্রগুলো তো আমরা জানি, ঠিক আছে, এই সূত্রগুলো জানি না বলো, জানি। এখন তুমি যদি দেখো টর্কের ক্ষেত্রে যদি বলো, টর্ক, টর্ক, টর্ক টাও ভেক্টর ইজ ইকুয়াল টু কি আর ভেক্টর ক্রস কি বলতো এফ ভেক্টর, বা আমি যদি নরমালি লিখি এখানে টাও ইজ ইকুয়াল টু কত আর এফ সাইন থিটা, আর এফ কি বলতো সাইন থিটা, তো আর এফ সাইন থিটা। এখন আবার টর্কের ক্ষেত্রে আমরা কি জানি, টাও ইজ ইকুয়াল টু কত আই আলফা, টাও ইজ ইকুয়াল টু কত বলতো আই আলফা, হ্যাঁ। আর কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, এটাও কিন্তু ভেক্টর রাশি, এটা কি এল ভেক্টর ইজ ইকুয়াল টু কি ব্যাসার্ধ ভেক্টর ইনটু রৈখিক ভরবেগ। তো নরমালি যদি আমরা নেই এল ইজ ইকুয়াল টু কত আর পি সাইন থিটা, ঠিক আছে, আর পি সাইন থিটা, হ্যাঁ। আর এখানে এল ইজ ইকুয়াল টু কি বলতো, এল ইজ ইকুয়াল টু আই ওমেগা, আই ওমেগা, আই ওমেগা, ঠিক আছে। এই সূত্রগুলো আমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। একটা জিনিস মনে রাখবা যে এই যে সূত্রগুলা বললাম, এইগুলা দিয়েই আসবে জড়তার ভ্রামকের ক্ষেত্রে, তোমার শেপ চেঞ্জ হয়ে যায়। আর কি বলতো এই সূত্রগুলো একটু মনে রাখতে হবে, আর কিছু না। তো আমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করি চলো। যে তার আগে এই যে উলম্ব বৃত্তাকার পথে যে ঘুরতেছে না, অনেক সময় এরকম থাকে না যে পানি নিয়ে ঘুরতেছো ঘুরতেছো, যে বালতি থেকে পানি পড়ে না, বালতি নিয়ে তুমি বালতিতে পানি নিয়ে গিয়ে ঘুরাইতেছো, বালতিতে পানি নিয়ে তুমি কি করতেছো বলতো ঘুরতেছো, বাট কি বলতো পানি পড়তেছে না, তাহলে ওই তোমার তখন সর্বনিম্ন মানে একদম বেগ কত আর সর্বোচ্চ বিন্দুতে বেগ কত, ঠিক আছে। তো এই যে আমাদের সর্বোচ্চ বিন্দুর বেগ, তার মানে তোমার কি বলতো এ বিন্দুতে মানে কি সর্বোচ্চ বিন্দুতে বেগ, সেটা কি বলতো রুট ওভার আর জি, ভি ইজ ইকুয়াল টু রুট ওভার আর জি, আর ওমেগা কৌণিক বেগ বের করলে কি হবে বলতো রুট ওভার জি বাই আর, ঠিক আছে। তাহলে রুট ওভার কত জি আর, আর একটা রুট ওভার জি বাই আর। আর সর্বনিম্ন বিন্দুতে কি বলতো এটা মনে রাখতে হবে, সর্বনিম্ন বিন্দুতে ভি ইজ ইকুয়াল টু কত রুট ওভার কত 5 জি আর, আর তোমার ওমেগা কত রুট ওভার 5 জি বাই কত বলতো আর,
ঠিক আছে 5g বাই কত r, অবশ্যই মনে রাখবা। ঠিক আছে, এই সূত্র দুইটা জাস্ট হলো কি তোমার নিচের বিন্দুর বেগ √gr আর উপরের বিন্দুর বেগ কত √5gr, এটা মনে রাখলেই হবে, এটা মনে রাখলেই হয়ে যাবে। ঠিক আছে, আমরা ডিরেক্টলি কোশ্চেন সলভে চলে যাই। আচ্ছা, এবার আসো কোশ্চেন সলভে আসো। কোশ্চেন সলভের ক্ষেত্রে দেখো এখানে কি বলছে, যে একটা চিত্র আছে দেখতে পাচ্ছ, যে এই যে একটা দণ্ড এবি, একটা কি দণ্ড দেখতে পাচ্ছ না, এবি একটা কি দণ্ড, খুবই ইম্পর্টেন্ট। আমরা 5টা অঙ্ক করব এই কৌণিক গতি রিলেটেড, আমরা জাস্ট 5টা অঙ্ক করব ইনশাআল্লাহ। এই 5টার মধ্যে থেকেই তুমি কমন পাবা, এই 5 টাইপের মধ্যে থেকেই কমন পাবা। ঠিক আছে, তো প্রথম অঙ্কটা দেখো কি বলছে, যে তোমার এখানে 3টা চিত্র নিয়ে করছি, তো এটা ধরো প্রথম চিত্র, এটা একটা কি বলতো সরু সুষম দণ্ড, দৈর্ঘ্য দেওয়া আছে কত 3 মিটার আর ভর দেওয়া আছে কত বলতো 2 কেজি। বলছে কি এই দণ্ডের পি কিউ এবং এম এন এর অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, পি কিউ কোনটা সাইড দিয়ে আর এম এন কোনটা বলতো মাঝ দিয়ে, তাহলে পি কিউ আই পি কিউ আমার সাইড দিয়ে কি হয় বলতো, সাইড দিয়ে কি হবে বলতো এম এল স্কয়ার বাই কত 3 না, এম এল স্কয়ার বাই কত 3, তাহলে মানটা বসিয়ে দাও, এম এর মান কত আমাকে 2 আর এল এর মান কত দেওয়া আছে 3, তাহলে 3 স্কয়ার বাই কত 3, তাহলে আমাদের 6 আসছে না, 6 কেজি মিটার স্কয়ার, জড়তার ভ্রামক মানে কি এম আর স্কয়ার, তাহলে কেজি মিটার স্কয়ার। আবার আসো আই এম এন ইজ ইকুয়াল টু কি হবে, এম এন কি আমাদের বলতো এই যে দেখো এম এন মানে কি ভর কেন্দ্র মানে মাস দিয়ে, তাহলে কি হবে বলতো এম এল স্কয়ার বাই কত ছিল বলতো 12 দণ্ডের ক্ষেত্রে, ওই যে এটা আমরা সবাই জানি, এটা কিন্তু পড়তে হবে। এম কত 2, এল কত 3 স্কয়ার বাই কত বলতো 12, 9 18 বাই 12, তাহলে কত হবে 1.5 কেজি মিটার স্কয়ার। ওকে, ক্লিয়ার, একদম পানির মতো ক্লিয়ার। তারপরে আসো কি বলছে, সমান্তরাল অক্ষ উপপাদ্য সাহায্যে চিত্র কয়ের এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে, এই যে দেখো এক্স ওয়াই অক্ষ, এবার আসো তাহলে এক্স ওয়াই আই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে বলো তো আমাদের, এটার ভর কেন্দ্র কোনটা এম এন, তার মানে আইজি মানে এখানে কি বলতো আই এম এন প্লাস কি হবে বলতো আমাদের এইখান থেকে ভরকেন্দ্র থেকে দূরত্ব কত এম এইচ স্কয়ার। দেখছো সমান্তরাল অক্ষ উপপাদ্য বুঝছো কিনা, ভরকেন্দ্রের জড়তার ভ্রামক প্লাস কি বলতো এটা। এখন তুমি যদি আগের অঙ্কে যদি আইএমএন বের না করো তাহলে বের করবা, সমস্যা নেই তো, তুমি বের করবা। আইএমএন বের করতে পারো না, আমরা আগেই তো বের করে নিছি, আমরা যদি আগের অঙ্ক যদি বের না করি তাহলে বের করবো, সমস্যা নেই তো, তাহলে বের করবো এম এল স্কয়ার বাই 12 দিয়ে বের করবো, এবং যেহেতু আমি একবার বের করছিলাম তাহলে এখন আর বের করছি না, প্লাস এম কত দেওয়া আছে আমাকে, এম দেওয়া আছে কত, এম দেওয়া আছে হলো তোমার 2 কেজি, এম দেওয়া আছে কত বলতো, এম দেওয়া আছে 2 কেজি, তাহলে কত 2 ইনটু দূরত্ব এইচ কত বলতো 0.5 স্কয়ার। তাহলে এইটা করো, দেখো এটা করলে কত হয় आंसर, এটা করলে আসবে হলো তোমার 1.5 2 প্লাস এটা, আচ্ছা 2 কেজি মিটার স্কয়ার। বুঝছো। তারপরে আসো কি বলছে, এটা একটা কি চাকতি দেওয়া আছে, বৃত্তাকার চাকতি, ব্যাসার্ধ 2 মিটার, ভর দেওয়া আছে 1.5 কেজি। এর চাকতিটি ইএফ অক্ষের, ইএফ কোনটা বলতো এই যে ইএফ, প্রতি সেকেন্ডে 20 বার ঘুরে, 20 বার করে ঘুরলে কৌণিক ভরবেগ এবং ঘূর্ণন গতিশক্তি বের করতে বলছে। কৌণিক ভরবেগ এবং ঘূর্ণন গতিশক্তি কি বের করতে বলছে, ভালো কথা। কৌণিক ভরবেগ আমরা বের করব, কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু কি বলতো আমাদের আই ওমেগা, তার মানে আই লাগবে, তাহলে ইএফ বরাবর কি আই কত সেটা বের করব। ওমেগা আমরা বের করতে পারবো কারণ 20 বার করে ঘুরতেছে প্রতি সেকেন্ডে, তাহলে ওমেগা আমরা বের করে ফেলতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কি বলতো 20 আরপিএস, তার মানে কি 20 ইনটু কত 2 পাই, তাহলে কি হবে রেডিয়ান পার সেকেন্ড, রেভলিউশন থেকে আমি রেডিয়ান পার সেকেন্ডে নিতে হবে, তাহলে কত হলো 40 পাই রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, এটা আমাদের প্রথম কাজ। এখন আসো তুমি এই বরাবর যদি কৌণিক ভরবেগ বের করতে বলে বা টর্ক বের করতে বলে, জড়তা ভ্রামক না দেওয়া থাকলে জড়তা ভ্রামকটা তুমি কি বের করবা, তাহলে ইএফ বরাবর জড়তা ভ্রামক, তাহলে আই ইএফ ইজ ইকুয়াল টু কি হবে আমাকে এইটার ভর কেন্দ্র কোনটা সিডি বরাবর না, তাহলে আই সিডি প্লাস কত বলতো এম আর স্কয়ার। আর কেন লিখলাম, কারণ এইটা থেকে এইটার দূরত্ব কত বলতো আর, তাহলে এখন দেখো আইসিডি কত বলো, এটা কত বলতো, এটা কত 1/2 এম আর স্কয়ার ছিল না,
প্লাস কত mr স্কোয়ার। তাহলে এখন দেখো এখানে কত হবে, 2 লসাগু করলে 2 মানে কত 3/2 mr স্কোয়ার হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখন মানটা বসিয়ে দাও। মানটা বসিয়ে দিলে কি পাবা, মান বসালে 3/2, এম এর মান দেওয়া আছে আমাকে কত ভাই 1.5 কেজি, আর আর এর মান কত দেওয়া আছে বলো তোমাকে, ব্যাসার্ধ 2 মিটার, 2 স্কোয়ার। ঠিক আছে, 2 2 কাটা গেলে 2 3 3 3 9, তাহলে 9 হবে, 9 কেজি মিটার স্কোয়ার। এটা কি পাইলা, জড়তার ভ্রামক। তাহলে এবার আসো আমাদের কৌণিক ভরবেগ বের করা এখন ঠেকায় কে। তাহলে আমাদের কৌণিক ভরবেগ এল ইজ ইকুয়াল টু কি বলতো আমাদের আই ওমেগা। আই এর মান কত পাইছো এখানে বলতো, ইএফ এ 9, ওমেগা কত 40 পাই। তাহলে একটু করে দাও দেখো, তাহলে 4 নং 36 করলে কত হবে দেখো তো, এখানে হয় হলো 1130.973 কৌণিক ভরবেগ। ঠিক আছে, তার মানে আমাদের কি হবে বলতো, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। ওকে, আমাকে বের করতে বলছে কি বলতো, ঘূর্ণন গতিশক্তি। ওকে, ভালো কথা। তাহলে ঘূর্ণন গতিশক্তি কে ইজ ইকুয়াল টু কি, হাফ আই ওমেগা স্কোয়ার। এম এর জায়গা আই আর ভির জায়গা ওমেগা, শেষ। তো হাফ আই এর মান তুমি কত পাইছো বলো তো, এখানে 9, আর ওমেগা কত বলো তো 45 বলো স্কোয়ার ইজ ইকুয়াল টু কত করলে কত হবে এখানে দেখো তো, 7 on 061.15 তোমার কি জোল, একদম বস হয়ে গেছে না বলো। তোমাকে যেইটা তোমার সূত্র জাস্ট কি ভর কেন্দ্র, আবারও বলতেছি তোমার এইটার সাপেক্ষে মনে রাখা দরকার। তুমি ভর কেন্দ্রটা মনে রাখো, তাহলে তুমি কি জড়তার ভ্রামক কেমনি বের করতে পারবা, সমান্তরাল লক্ষ্য উপপাদ্য দিয়ে। বুঝছো, আমি জাস্ট ভর কেন্দ্রটা মনে রাখি, আমার কিন্তু ব্যাসার্ধটা আসলে আমার মনে নেই, করতে করতে মনে হয়ে যায়। ঠিক আছে, কিন্তু আমি ভর কেন্দ্রটা মনে রাখি, তাহলে অন্যগুলো আমরা কি বের করতে পারি। তারপরে আসো আমাদের এই যে দেখো, এটা কি একটা কি সিলিন্ডার। সিলিন্ডার কি বলছে, চিত্র এটা গ চিত্র, সিলিন্ডার আকৃতির দণ্ড, ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, ভর দেওয়া আছে। বলছে কি এর দণ্ডটিকে প্রথমে জিএইচ মানে কি বলতেছো, এই যে এটা মানে ভর কেন্দ্র থেকে দূরে, জিএইচ পরে আইজে মানে কি পরে আইজে উভয় অক্ষের সাপেক্ষে ঘোরানো হলে কোন ক্ষেত্রে দ্বন্দ্বটিকে থামাতে অধিক বাধার সম্মুখীন হতে হবে, তার মানে এখানে আমাকে কি বলতো, জড়তার ভ্রামক বের করতে হবে। জড়তার ভ্রামক যদি বেশি হয়, তার মানে সেখানে কি টর্ক বেশি, কারণ টাউ ইজ ইকুয়াল টু কি আই আলফা। ঠিক আছে, তার মানে সেখানে কি বাধা বেশি বল লাগবে। ঠিক আছে, বাধা বেশি। ঠিক আছে, তাহলে এখন তুমি কি করবা বলতো, এখানে জড়তার ভ্রামকটা বের করবা। ওকে, তাহলে আমাকে থামাতে মানে কি, জড়তার ভ্রামক যদি বেশি লাগে হয়, তার মানে কি তাকে থামাতে বেশি টর্ক লাগবে, তাই না। তো এই জায়গায় একটু খেয়াল করে দেখো, তাহলে আমাকে জড়তার ভ্রামক বের করলে কিন্তু হয়ে যায়। তাহলে আমাকে আই জিএইচ ইজ ইকুয়াল টু কি হবে বলতো আমাকে, এইটা কি বলতো আই জে, তাহলে আই জে প্লাস কি বলতো আমাকে MH স্কোয়ার। তাহলে আমাকে আই জেটা আমরা বের করে নিই এখানে, আই জে ইজ ইকুয়াল টু কি সিলিন্ডার। তাহলে সিলিন্ডারের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম বলতো ভাইয়া, সিলিন্ডারের ক্ষেত্রে আমরা পড়ছিলাম কি বলতো, সিলিন্ডারের ক্ষেত্রে পড়ছিলাম কি 1/2 mr স্কোয়ার, 1/2 mr স্কোয়ার। তাহলে 1/2 এম এর মান কত দেওয়া আছে এখানে, এম এর মান দেওয়া আছে কত 1, এম এর মান দেওয়া আছে কত 1 না, হ্যাঁ 1 কেজি, আর আর এর মান দেওয়া আছে কত 14 সেন্টিমিটার, মানে কি 100 দ্বারা ভাগ করলে 0.14 স্কোয়ার, একবার বসা দিলাম। ঠিক আছে, তো এখানে মান বসাও, দেখো কত আসে হলো তোমার 0.0098 কেজি মিটার স্কোয়ার। ঠিক আছে, আর এইখানে আমি যদি মান বসাই দিই, তাহলে এখানে কত পাবো 0.0098 প্লাস এম এর মান কত 1, এইচ কত 60 সেন্টিমিটার দূরে, তার মানে কত 0.6 স্কোয়ার। ঠিক আছে, তাহলে করলে কত আসে এখানে দেখো তো, যেহেতু প্লাস এটা তো প্লাস হবেই, তাহলে এখানে আমাদের কি হবে 0.3698 কেজি মিটার। সবসময় মনে রাখবা ভর কেন্দ্রে আমার কি বলতো জড়তার ভ্রামকটা কি কম থাকে,
এজন্য দেখবা কোনো বস্তুকে যখন ঘুরায় তার মাঝ বরাবর রাখে, সাইড দিয়ে দিলে কি বলতো কম ঘুরে, মানে বেশি লাগে, জড়তা ভ্রামক বেশি লাগে বা টর্ক বেশি লাগে। তাহলে এখন কি লিখবা, এখন লিখবা কি বলতো, এখন এটা লিখবা, নিজে লিখবা যে আই জি এইচ গ্রেটার দেন আই জে হওয়ায় কি বলতো, হওয়ায় জি এইচ অক্ষের সাপেক্ষে ঘোরালে ঘোরানো থামাতে অধিক বাধা লাগবে। খুব সহজ হিসাব। ওকে, তাহলে কোনটার অক্ষের সাপেক্ষে ঘোরালে বেশি বাধা লাগবে, তাহলে কি বের করবা, জড়তার ভ্রামক বের করবা। কি বের করবা, জড়তার ভ্রামক বের করবা। এখন এই যে দেখো, এই যে চিত্র 1 মানে ক চিত্র, এটা আর একটা কি বলতো খ চিত্র। বলছে কি দুইটা চিত্র আর কি, একটা হলো তোমার যে দণ্ড আর একটা কি চাকতি, উভয়কে তাদের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে গতিশীল করতে সমপরিমাণ বল প্রয়োগ করা হলে, সমপরিমাণ বল প্রয়োগ করছে, তাহলে এদের মধ্যে একই ঘূর্ণন সৃষ্টি হবে, কি ভালো কথা। তার মানে আমাদের দেখো যে এইটার ক্ষেত্রে সমপরিমাণ বল মানে কি, তাহলে টাউ সিডি ইজ ইকুয়াল টু কি বলতো, ঘূর্ণনের ক্ষেত্রে মানে বল মানে টর্ক, ঠিক আছে, কত বলতো টাউ, ওইটার ভরকেন্দ্র কত বলতো এম এন, ঠিক আছে এটা না। তাহলে এখন খেয়াল করে দেখো, তাহলে এইখানে টর্ক টাউ সিডি ইজ ইকুয়াল টু কত টাউ এম এন, তাহলে টাউ ইজ ইকুয়াল টু কি আই আলফা, আমরা জানি টাউ ইজ ইকুয়াল টু কত আই আলফা। তাহলে এখানে কি হবে আই সিডি আলফা সিডি ইজ ইকুয়াল টু কি আই এম এন আলফা এম এন। তাহলে এখন দেখো আমরা কি করব, জাস্ট এ আই এম এন কত পাইছিলাম আমরা বলো তো, আই এম এন পাইছিলাম হলো 1.5, আর আইসিডি কত পাইছিলাম, আইসিডি বের করে নি না, আইসিডি বের করতে হবে, আইসিডি বের করিনি, আইসিডি বের করতেছি। ওকে, তাহলে এখন এখানে দেখো আই এম এন আমরা আগে বের করছিলাম কত 1.5 কেজি মিটার স্কোয়ার, আর আই সিডি ইজ ইকুয়াল টু কি, আইসিডি হলো চাকতি, চাকতির ক্ষেত্রে কত 1/2 এম আর স্কোয়ার, তাহলে এখানে বসায় দেয় 1/2 এম এর মান কত 1.5 ইন্টু আর এর মান কত 2 স্কোয়ার, তাহলে 2 থাকবে কত 3, তাহলে 3 কেজি মিটার স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো, তাহলে এখন আমরা কি করবো বলতো, আলফা এম এন বা আলফা সিডি বাই কত আলফা এম এন কে পাশে নিয়ে আসি, আলফা এম এন ইজ ইকুয়াল টু কত আই এম এন বাই কত আই সিডি। জাস্ট আমরা কি আলফা মানে কি কৌণিক ত্বরণ দেখবো, ঠিক আছে, এদের মধ্যে একই ঘূর্ণন মানে কি যার ত্বরণ বেশি তার কি ঘূর্ণন বেশি নরমাল, তাহলে ত্বরণের দিয়ে আমরা করতে পারি। এখন দেখো তো কার তোমার ই বেশি, জড়তা ভ্রামক যার বেশি তার কি ত্বরণ বেশি না, তাহলে এখন খেয়াল না কি দেখো একটু দেখি, আলফা সিডি বাই কত আলফা এম এন, উল্টা 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 সম্পর্ক আর কি, ঠিক আছে। তাহলে এখন দেখো আই এম এন কত 1.5 আর এটা কত বলো তো 3, তাহলে তুমি কি পাচ্ছ যে আলফা সিডি ইজ ইকুয়াল টু কত আলফা এম এন ইজ ইকুয়াল টু কত 1/2, দ্বিগুণ হিসেবে তাহলে 1/2। তাহলে এখন দেখো কারই বেশি, আলফা সিডির বেশি নাকি আলফা এম এন এর বেশি, বলো তো আলফা সিডির বেশি নাকি আলফা এম এন এর বেশি, বলো বলো। তার মানে আমাদের এম এন এর ক্ষেত্রে কি বলতো এম এন তোমার কি বলতো বেশি, তোমার কি বলতো ঘূর্ণন সৃষ্টি করবে, ঠিক আছে। তাহলে এখন কি লেখো যে যদি আলফা এম এন ইজ ইকুয়াল টু কত 2 আলফা সিডি, ঠিক আছে। এটা হওয়ার কারণে মানে আলফা 1 আলফা 2 লিখতে পারো, কোনো সমস্যা নেই, আমি এম এন দিয়ে লিখছি আর তুমি সিডি দিয়ে লিখছি। তাহলে দেখো দুইটার কি তোমার ত্বরণ সমান না, তার মানে কি ত্বরণ যদি তোমার কৌণিক ত্বরণ সমান না হয় তাহলে কি একই ঘূর্ণন সৃষ্টি করবে না, তাহলে কি বলতো একই ঘূর্ণন সৃষ্টি
করবে না। ক্লিয়ার? একদম এই অধ্যায় শেষ। ঠিক আছে, এই অধ্যায় শেষ। এই যে একটা হোমওয়ার্ক রইলো, তোমার এই যে দুইটা আর আর এফ দেওয়া আছে, টর্কের মান ক্রস গুণন করে বের করে ফেলবা। ঠিক আছে, এগুলো করে ফেলবা। ওকে, তো এটা করবা। আর আজকে এই পর্যন্তই, যে তোমার মনে করো যে মানে এই ক্লাসটা মানে এই অধ্যায় তোমার এই পর্যন্ত করলে আর কোনো কিছু করা লাগবে না। ঠিক আছে, জাস্ট এই অধ্যায়ের যা যা করাইলাম পুরোটা করবা। যারা পুরো এই অধ্যায়টা করছো, নিউটনের বলবিদ্যা পুরোটা করছো, তারা সবাই লেখো যে চ্যাপ্টার 4 ফুল ক্লাস ডান। ওকে, তো তোমরা সবাই ভালো থাকো, ভালো থাকো। আমরা নেক্সট আমরা কি করবো বলতো, শুরু করবো কি বলতো, কাজ শক্তি ক্ষমতা। ওকে, নেক্সট আমরা শুরু করবো কি, কাজ শক্তি ক্ষমতা। তো প্রত্যেকটা অধ্যায় আমি কিন্তু আলাদাভাবে শুট দিচ্ছি এবং একসাথে করে কিন্তু আবার কি বলতো আপলোড দিব, আলাদাভাবেও দিব আবার একসাথেও দিব। তোমার যা যা দরকার তুমি করে নিও। ঠিক আছে, তোমার জন্য সবকিছু দিয়ে দিচ্ছি, যার যা লাগবে করে ফেলবা। ঠিক আছে, কিন্তু মিস দিও না, এখন সময় পড়ালেখা করার। ওকে, আল্লাহ হাফেজ।